আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকে আমাদের গল্প রক্ত রজনী। গল্পটি লিখেছেন বরণী ঘোষ। এপিসোড 3। শুভমিতা, নেক্সট মান্থে ডক্টর হ্যামারের কন্টেম্পোরারি পলিটিক্স নিয়ে যে সেমিনারটা রয়েছে তাতে আমাদের ডিপার্টমেন্টের থেকে তুমি, এরিক আর পৃথা পার্টিসিপেট করবে। ওদের নেম লিস্টিং প্রসিডিওর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। পোর্টালে নামটা রেজিস্টার করাতে হবে। ওকে স্যার। এরিক, হ্যাভ এনি ডাউট? নো স্যার। ওদের ডিপার্টমেন্টে বসে অ্যালবার্ট ওর কাছে গবেষণা করা 3 ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলছে, কিন্তু অদ্ভুতভাবে আজ ও আর ওর সঙ্গে সবসময় খুঁটুর লেগে থাকা অ্যালবার্টের প্রিয় ছাত্রী দুজনেই একে অপরের দিকে খুব একটা তাকাচ্ছে না। এরিকও চুপচাপ আছে। ওকে দেন, আই হ্যাভ এ সেনেট মিটিং নাও। আমাকে বেরোতে হবে। তোমরা নিজেদের মধ্যে ডিসকাশনটা করে নিও। অ্যান্ড পৃথা, I will not extend your submission date anymore. Be quick. নিশ্চিত স্যার, এটা প্রায় হয়েই এসেছে। পৃথা হাসি মুখে উত্তর দেয়, কিন্তু আলবার্ট বেরিয়ে যাওয়া মাত্র ওর মুখ বিরক্তিতে কুঁচকে যায়। পৃথা, I will not extend your submission date anymore. থুর ব্যাং, টাইমটা তো দে। সাবমিট করে মাথার পোকা বের করে দিল। আগেরবার নিজেই তো পুরোটা ক্যান্সেল করলি, এবার যেন তাড়াতাড়ি সাবমিট করলে 2 মার্কস এক্সট্রা দেবে। একটা সিম্পল এরারে পুরো পেপার রিডু করাবে। রিসার্চ করার জন্য তো মানুষের একটু টাইম লাগে নাকি? আমার না সিরিয়াসলি মনে হয় এই বালের রিসার্চে কি মরতে এসেছিলাম। বাইরে খিস্তি না করে স্যারকে সবটা গুছিয়ে বল, নিশ্চয়ই শুনবেন। ভাল শুনবে পৃথা। বন্ধুর গম্ভীর স্বর শুনে পৃথা নিজেকে সামলে নেয়। ঠিক আছে, ওদের প্রফেসর অ্যালবার্টকে নিয়ে আবার কিছু বলবো না। তুই আমার ফ্রাস্ট্রেশন লেভেলটা ভাব। এক্সট্রিম লেভেলের প্রেশার চলে আসছে ভাই। এত শর্ট টাইমে কি করে সব করা পসিবল হবে? তার মধ্যে আবার এই ভাটের সেমিনার কনফারেন্স। লিটারালি আমার এখন চান করার সময়টুকু পাচ্ছি না। এটা কে বোঝাবে তাকে? এই জন্যই বলছি, স্যারকে কনভিন্স কর, লেটেস্ট আপডেটগুলো জানা। যদি তুই 2 মাস অন্তর একবার প্রফেসরের সঙ্গে দেখা করিস, তাহলে উনি বা তোকে বুঝবেন কি করে? তোকেও তো জানাতে হবে ওনাকে সব কিছু। আমি তোর মতো অত ট্যালেন্টেড নই রে মিতা, অত ডিলিজেন্স পেশেন্স আমার মধ্যে নেই। বাট আমি তো চেষ্টা করছি, তুই তো জানিস। আমি তোর মতো কি আর স্যারের ফেভারিট স্টুডেন্ট? আমাকে দেখলেই তো ওনার খিচুনি ধরে, জানিস না? শুভমিতা বন্ধুর দিকে ঘুরে বসে ওর দিকে তাকায়। এটা তোর ভুল ধারণা যে স্যার আমাকে বেশি পছন্দ করে। এটা সবটাই আমাদের কাজের ওপর ডিপেন্ড করে পৃথা, যার জন্য আমরা দুজনেই এখানে আছি। সেটা তুই নিজেও খুব ভালো করে জানিস। সো ডোন্ট লেট ইউর মোরাল ডাউন। তুই পারবি। হ্যাঁ, জানি না, আমার মনে হয় আমার আর থিসিস কমপ্লিট হবে না, জানিস তো। আমি ফোকাস করতেও পারছি না। আমি এই ব্যাপারটায় গেট ওভার করতেই পারছি না যে লাস্ট মোমেন্টে এসে আমার 1 বছরের সমস্ত পরিশ্রম জলে গেছে। আমি কতটা ডেডিকেশন দিয়ে করেছিলাম তুই তো জানিস, বল। আই রিয়েলি কান্ট ফাইন্ড দ্য মোটিভেশন এনিমোর। কারণ এখনো তুই সেই অতীতেই পড়ে রয়েছিস। এটা একটা নতুন সুযোগ পৃথা, এটা তোকে মানতে হবে এবার। এবং নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখ, তুই খুব ভালোভাবে সবটা করতে পারবি। এটা আগের থেকে আরো বেশি ভালো হবে। এছাড়া যে কোনো প্রবলেমে আমি তো আছি তোর সঙ্গে। আমি যতটা পারবো তোকে সাহায্য করব। ইউ আর টু গুড মিতা, ট্রাস্ট মি। এই পজিশনে না তোর মতো সাপোর্ট আমাকে কেউ করেনি। এইসব তোর মনের ভাবনা, আমি কিছুই করিনি। আমি তো তোর বন্ধু নাকি? আমি তোকে তো সাপোর্ট করবই। যাই হোক, অনেক কথা হয়েছে, এবার আমাকে একবার কটেজ লাইব্রেরি যেতে হবে। আচ্ছা তুই যা, আমি পরে যাচ্ছি। আমার এদিকে একটু কাজ আছে। হে এরিক, হোয়াটসঅ্যাপ? আজকে দেখে মনে হচ্ছে তোমার মুডটা ভালো নেই। সেরকম কিছুই নয় পৃথা, এই রোজকার কাজ নিয়েই একটু ব্যস্ত ছিলাম ব্যাস। মনে হচ্ছে প্রফেসর অ্যালবার্ট তার ভ্যাম্পায়ার ফর্মে ফিরে এসেছে। তুমিও চিনে ফেলেছো তো? স্টুডেন্টের রক্ত না খাওয়া অবধি ওনার শান্তি নেই। হি ইজ দ্য মডার্ন ভার্সন অফ ভ্যাম্প। শুধু রিসার্চ স্কলাররাই জানে উনি হাসতা খেলতা লাইফকে ঠিক কতটা হেল বানাতে পারেন। একমাত্র আমাদের মিতা বেবি ওনার ব্যাপারে কিছু শুনতে চান না।
যাই হোক, ছাড়ো। তা তুমি এত আজকে সাইলেন্ট কেন? এটা তো তোমার স্বাভাবিক নয়। আমার মনে হয় তোমার ভ্যাম্পায়ার সম্বন্ধে বিশেষ আগ্রহ রয়েছে, তাই তো? অফকোর্স। পৃথার চোখ চকচক করে ওঠে। বলো কি, আগ্রহ থাকবে না? ভ্যাম্পায়ার ডায়েরির একটা সিরিজও আমি মিস করি না। উফ, যা লাগে না হিরোটাকে, পুরো মার কাটারি, টু সেক্সি। আই এম নট টকিং অ্যাবাউট ফিকশনস। তোমার কি মনে হয় বাস্তব পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব আছে? এরিকের চোখ শুভমিতার উপর নিবদ্ধ। আপন মেজাজে থাকা পৃথা অবশ্য এরিকের স্বর খেয়াল করে না। করলে ও এতটা হালকা চালে উত্তর দিতে পারতো না। ধুর, তুমি আমাকে ডিজনি প্রিন্সেস ভাবো নাকি? ওসব ফালতু জিনিস কে বিশ্বাস করে? এই তো তুমি আমার সামনে আছো, তুমি মানো নাকি এইসব কুসংস্কার? এরিক ওর কথার কোনো উত্তর দেয় না, শুধু ওর গাঢ় নীল চোখের মণি দুটোর সঙ্গে সেই স্বতঃস্ফূর্ত হাসি হাসতে থাকে। এরিক একবার শুভমিতার দিকে অর্থপূর্ণভাবে চোখের ইশারা করে। হোয়াট অ্যাবাউট ইউ ম্যাডাম? আপনার ধারণাও কি আপনার বন্ধুর মতোই? খুব স্বাভাবিকভাবে বলা কথাটা শুভমিতার মনের কোনো সূক্ষ্ম দুর্বলতায় গিয়ে আঁচড় দিয়ে যায় যেন। ওর মনে একটা চোরা ভয়ের স্রোত বয়ে যায়। পৃথাকে হাসতে হাসতে এরিকের গায়ে হাত দিতে দেখে ও আরও বিরক্ত হয়ে ওঠে। এরিক অবশ্য ওর হাত সরায় না। কথা বলতে বলতে অন্য ব্যক্তির গায়ে হাত দেওয়া পৃথার অভ্যাস। শুভমিতা জানে এতে কোনো খারাপ ইঙ্গিত না থাকলেও এই সময়ে দুজনের গদগদ ভাব দেখে শুভমিতার মনে হয় পিত্তি বোধহয় জিভে উঠে এসেছে। তোরা এখানে দাঁত বের করে হাহি হি কর, আমি গেলাম। এইসব বেকার টপিকে না আমার কোনো ইন্টারেস্ট নেই। মানুষ কথা বলার টপিকও পায় না, না কি সব ভূত প্রেত ভ্যাম্পায়ার। অ্যান্ড মিস্টার লেভি, আমি যখন এলাম আপনি তো ভীষণ বিজি ছিলেন, চোখ তোলারও সময় পাচ্ছিলেন না। এখন কি সব কাজ হয়ে গেছে? তাই তো? ডিসগাস্টিং। এইসব বেকার আলোচনা আপনারাই করুন। পৃথা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। হে এরিক, কিছু মনে করো না প্লিজ। অ্যাকচুয়ালি আমাদের শুভমিতা না ভীষণ ভূতে ভয় পায়। ভূত, ভ্যাম্পায়ার, ড্রাকুলা যা পড়ে এই অশরীরী ক্যাটাগরিতে, সবেতেই আমাদের মিস স্কলারের কিন্তু প্রচণ্ড ভয়। শুভমিতা ব্যাগ কাঁধে করে চলে যাচ্ছিল। কথাটা শুনে ও ঘুরে দাঁড়ায়। এরিককে এখনো একইভাবে ওর দিকে তাকিয়ে হাসতে দেখে ওর মাথা আরোই জ্বলে যায়। তুই এতক্ষণ কান্নাকাটি করছিলি না যে তোকে প্রপার টাইম দেওয়া হচ্ছে না, স্যারকে গালাগালি করছিলি, কিন্তু এখন আর তোকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। এইভাবে বেকার বিষয়ে টাইম ওয়েস্ট করার জন্য এনাফ টাইম আছে তোর কাছে, তাই তো? আর ফাইল সাবমিশনের সময় তোর টাইম শর্ট হয়ে যায়। এই ফালতু কাজগুলো কম করে ওইদিকে তো একটু মন দিতে পারিস। উল্টোপাল্টা লোকের সঙ্গে বেশি মিশলে এমনিতেই ব্রেনে তালা লেগে যায়। কথাটা বলে শুভমিতা কাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার জন্য আর চোখে তাকায়। যাকে কটাক্ষ করা হলো তার মুখে এখনো সেই নির্বিকার চাপা হাসি দেখে ওর রাগ চরমে উঠে যায়। মিস্টার লেভি, আপনার ব্যস্ততা শুধু স্যারকে দেখলেই বেড়ে যাচ্ছে না আজকাল, আমিও বেশ লক্ষ্য করছি। প্রফেসর অ্যালবার্টকে ইনফর্ম করতে হবে দেখছি। ও মিস চ্যাটার্জি, আপনি আমার দিকেও লক্ষ্য রাখছেন তাহলে? এরিক এতক্ষণে কথা বলে। বাই দ্য ওয়ে, দ্যাটস মাই প্লেজার। আপনি নিশ্চিত স্যারকে বলতে পারেন সেটা। আপনি একটা হোপলেস ফেলো। হে শুভমিতা, লিসেন। সুমিতা দাঁত কিড়মিড় করে পিছন ঘুরে তাড়াহুড়ো করে চলে যেতে চায়। শুভমিতা! এরিক পিছন থেকে ডাকলেও শুভমিতা দাঁড়ায় না। কিন্তু কোনো দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কারোর সঙ্গে আচমকা ধাক্কা খেয়ে যায়। এরিকও তাড়াহুড়োতে উঠতে যায়, কিন্তু সামনের দৃশ্য দেখে ওর সদা হাস্যমান মুখের অভিব্যক্তি বদলে যায়। শুভমিতা যে ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল সে ওর পিঠ জড়িয়ে ওকে ধরে নিয়েছে। মিস, আর ইউ ওকে? ছেলেটি শুভমিতাকে ছেড়ে দূরে দাঁড়ায়। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে দেখতেই পাইনি। লোকটি নির্মিত, মাঝারি উচ্চতার গঠন, গায়ের রং ফর্সা, শুভমিতার থেকেও এক পরত বেশি ফর্সা। শক্ত চোয়াল, বুদ্ধিদীপ্ত অথচ হাস্যমান চোখ। বয়স আন্দাজ 30-এর মধ্যে হবে। যুবা পুরুষ হিসেবে তরতাজা, বেশ আকর্ষণীয়। ইটস ওকে, আমিও
খুব দুঃখিত, আসলে আমিও খুব একটা লক্ষ্য করিনি। আই হোপ আপনার কোথাও লাগে টাগে নি, হ্যাঁ? না না, আমি ঠিক আছি। সৌজন্য সুলভ হাসি শুভমিতার ঠোঁটে। দুজনের ক্ষণিকের আপাত ঘনিষ্ঠতা দেখে এরিকের মুখ গম্ভীর হয়ে ওঠে। শুভমিতা, আমি তোমাকে তখন থেকে ডাকছি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? এক্ষুনি একটা কোনো বড় বিপদ হতে পারতো, তোমার লেগে যেতে পারতো। এই যে এত ভাবছেন আমার জন্য, তার জন্য অনেক ধন্যবাদ মিস্টার লেভি, কিন্তু আমি একদম ঠিক আছি। শুভমিতার স্বরের পারদ এখনো কমেনি, উল্টে ওই লোকটার ধাক্কা খেয়ে আরো বিরক্ত হয়েছে ও। পৃথা, তোর কি এখানেই কাজ আছে না অন্য কোথাও যেতে হবে? ডিপার্টমেন্টে থাকলে সেমিনারের নোটসগুলো একটু রেডি করে রাখিস প্লিজ। এখনো পর্যন্ত দুই বন্ধুর ভিতরকার ব্যাপার কিছুই জানে না পৃথা। নিজের মধ্যে বেশিরভাগ মগ্ন থাকায় হাসি ঠাট্টা করলেও এরিক আর শুভমিতার মধ্যে যে অন্য কিছু থাকতে পারে সেটা গুরুত্ব দিয়েও দেখেইনি কখনো। কিন্তু বন্ধুর গলা আর ওই নতুন যুবক ছেলেটিকে দেখে এরিকের অভিব্যক্তির আমূল বদল এদের দুজনের প্রতি ওর দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করে। শুভমিতা ওর উপর যে মনে মনে খুব বিরক্ত হয়েছে সেটাও বোঝে, কিন্তু কোনো কারণ খুঁজে পায় না। তবুও ও মুখে বলে, ওকে, তুই জানা, আমি দেখছি, আর আমি সব রেডি করে রাখবো। আর চিন্তা নেই, এরিকও ওর কাজ করছে। নতুন ডিপ্লোমা ব্যাচেরও নেক্সট ক্লাস আছে এরপর, তার জন্য এখানে বসে টেস্টের কোয়েশ্চেন পেপার সেট করছিল। বন্ধুর কথার ফল হয় উল্টো। শুভমিতা রেগে আগুন হয়ে যায়। তুই আমায় জাস্টিফিকেশন দিচ্ছিস কেন? মিস্টার লেভি কোয়েশ্চেন পেপার সেট করছেন না আনসার শীট, সেটা জেনে আমার কি লাভ বলতো? আমি তোকে জিজ্ঞাসা করেছি কিছু এই ব্যাপারে? আমি তো তোকে বলেছি নেক্সট মান্থের সেমিনারের জন্য পারলে পয়েন্টসগুলো রেডি করে রাখিস, আমাদের পরে সুবিধা হবে। বেমালুম ঝাড় খেয়ে যাওয়ায় কোনো কুল কিনারা পায় না পৃথা, কিন্তু অন্য একজনের ভাগের ঝাড় যে ওর ভাগে পড়ল সেটাও বুঝতে অসুবিধা হয় না। সবে যে সেমিনারের কথা আজ শুনল, এখনো কিছুই জানা নেই যে বিষয়ে, তার ব্যাপারে কি পয়েন্টস বানাতে হবে সেটা ওর মাথায় না ঢুকলেও হাওয়া গরম দেখে ও আর বন্ধুকে ঘাঁটায় না। ওকে। শুভমিতা, তুমি কি কোথাও যাচ্ছ? আই থিঙ্ক এন্ট্রি টাইম উইল গেট ওভার ইফ ইউ ডু নট গো নাও। শুভমিতা এদিকে ব্যস্ত থাকলেও এতক্ষণ অন্য একটি পুরুষের মুগ্ধ দৃষ্টি ওকেই মেপে চলেছে সেটা খেয়াল করেনি। কিন্তু দুটো নীল চোখের মণি ঈর্ষায় জ্বলছিল। সহসা গলাটা কানে ঠেকতে শুভমিতা ওইদিকে ওর কাছাকাছি দাঁড়িয়ে থাকা নীল চোখা ইউরোপীয় ব্যক্তিটির মুখের দিকে তাকায়। ওর মুখের ভাব অভিব্যক্তি দেখে সব বিরক্তি যেন মুহূর্তে উবে যায়। আপনি ইন্ডিয়ান? শুভমিতা আগন্তুক ব্যক্তিটির দিকে এতক্ষণ ভালো করে তাকায়নি। এখন ওর কণ্ঠস্বর পেতে এবার ওর দিকে ভালোভাবে তাকায়। হ্যাঁ, আপনিও ইন্ডিয়ান? হ্যাঁ, আমি রিয়ান ভার্মা। রিয়ান হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়। শুভমিতা আর চোখে এরিকের দিকে একবার তাকিয়ে নিয়ে নিজের হাতটাও বাড়িয়ে দেয়। শুভমিতা চ্যাটার্জি। বাঙালি? ইয়েস। আপনি বাংলা জানেন? অফকোর্স। মানে খুব বেশি বলতে পারি এমনটা নয়, তবে বুঝতে পারি খুব ভালো। অ্যাকচুয়ালি আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, তো তাই আমি আমার এন্টায়ার স্কুল লাইফটা কলকাতায় কাটিয়েছিলাম। ও, এটা তো দারুণ ব্যাপার। আমিও একেবারে প্রপার কলকাতা। রিসার্চ স্কলার। হ্যাঁ, আপনি? আমি এই সদ্য বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে জয়েন করেছি। আপনার কোন ডিপার্টমেন্ট? কন্টেম্পোরারি ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। ওয়াও, দ্যাটস গ্রেট। কতদিন আছেন এখানে? ওই প্রায় 2 বছর। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে একজন শুভমিতাকে পথ ছেড়ে দাঁড়াতে বলে। ও পথ ছেড়ে সরে যায় আর জিজ্ঞাসা করে, মিস্টার বর্মা, আমরা করিডোরে আছি। আপনি কি বায়োকেমিস্ট্রি বিল্ডিংয়ের দিকে যাচ্ছেন? না হলে হাঁটতে হাঁটতে চলুন, কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। ছেলেটি হাসি মুখে বলে। অন্য সময় হলে কি হতো বলা যায় না, কিন্তু এখন এই সুন্দরী বিদুষিনীর সান্নিধ্য যে সে বেশ উপভোগ করছে তা বোঝা যায়। অন্য সময় হলে শুভমিতা আলাপ এতটা এগোতে দিত না, কিন্তু একটু আগেই জ্বালাতন করছিল যে তার প্রতি প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম উপায় পেয়ে সেটা সম্পূর্ণ সদ্ব্যবহার করতে চায়ও। শুভমিতা, আমার মনে হয় লাইব্রেরি যেতে এইবার লেট হয়ে যেতে পারে।
মানে আমি যতদূর জানি তাতে লাইব্রেরি থেকে 4টের পর আর নতুন বই ইস্যু করা যায় না, আর আগামীকাল কিন্তু রবিবার। এরিকের মনে হয় ওর কথা শুনে মেয়েটির মুখের উপর থেকে একটা কৌতুকের পর্দা সরে গেল। তাই মনে মনে ও আরও চটে যায়। আমার মনে আছে মিস্টার লেভি, বাট আপনি হয়তো খেয়াল করেনি 4টে বাজতে এখনও 1 ঘন্টা দেরি আছে। যাই হোক, আপনি তো মিস্টার ভার্মার সঙ্গে আলাপ করলেন না, এতক্ষণ একসঙ্গে দাঁড়িয়ে আছেন। রিয়ান, হি ইজ এরিক লেভি, আমার কলিগ। ও হ্যালো মিস্টার লেভি। রিয়ান মুখে হাসে, কিন্তু হাত মেলানোর জন্য হাত বাড়ায় না। শুভমিতার স্বরে অভ্যস্ত পোশাকি ভদ্রতা রয়েছে। ওর মুখ দেখে মনের ভাব সদ্য পরিচিত যুবকটির পক্ষে অনুমান করা সহজ হয় না, কিন্তু এরিকের ভাবমূর্তি দেখে ছেলেটি যে ওর সঙ্গে একেবারেই ভদ্রতা করার মেজাজে নেই সেটা বুঝতেও অসুবিধা হয় না। এরিকের প্রতি মেয়েটির চাহনিও অন্য কিছু একটা ইঙ্গিত দিচ্ছে সেটা বুঝতে পারছে, কিন্তু বিদেশে এসে নিজ দেশের যে তরুণীর সঙ্গে ওর সবে দেখা হয়েছে তার সঙ্গে আলাপটা এত তাড়াতাড়ি থামিয়ে দিতেও রিয়ানের ইচ্ছা করে না। হ্যালো মিস্টার ভার্মা। এরিকের স্বর নিমপাতার মতো তেতো। ও সম্ভাষণের জন্য রিয়ানের দিকে তাকায় না পর্যন্ত ভালো করে। ওর চোখ শুভমিতার ওপরেই নিবদ্ধ। অ্যাকচুয়ালি মিস চ্যাটার্জি আমাকে একটা জিনিস রিমাইন্ডার করে দিয়েছেন। উনি টাইমটা ঠিক খেয়াল না করলে আমি বোধহয় 1 ঘন্টা আগেই চলতাম। এনিওয়ে, আমার ক্লাস আছে, আমার স্টুডেন্টরা আমার জন্য ওয়েট করছে। আই নিড টু বি অন টাইম। ম্যাডামই বলেন পাঞ্চুয়ালিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো সি ইউ সুন। এরিক কথাগুলো বলে আর কিছুমাত্র অপেক্ষা না করে পিছন ফিরে ওর বড় বড় পা ফেলে গটগট করে চলে যায়। রিয়ান আশ্চর্য হয়ে এরিকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সচরাচর এরিককে কখনো রাখতে দেখা যায় না, আজ এই প্রথম ওর অশান্ত মূর্তিতে মনে হয় জোরে হাঁটার আওয়াজে ইংরেজের শতাব্দী পুরনো কঠিন থামগুলো পর্যন্ত কেঁপে উঠছে। রিয়ান শুভমিতাকে ডাকতে গিয়ে ওর দিকে চোখ পড়তে অবাক হয়ে যায়। এতক্ষণ তরলভাবে থাকা মেয়েটির মুখ এক অদ্ভুত অভিমান আর কষ্টে কালো হয়ে গেছে। শুভমিতার জন্মদিনের দিন এরিকের সঙ্গে দেখা হওয়ার পর 1-1.5 সপ্তাহ পেরিয়েছে। এর মধ্যে ইউনিভার্সিটিতে কাজের সূত্রে ওদের অনেকবার মুখোমুখি দেখা হয়েছে, কথাও বলেছে, কিন্তু সবটাই কাজ আর গবেষণা সম্পর্কিত। এর বাইরে একটাও কথা হয়নি। শুভমিতা বারবার কাজের বাইরে সকলের সঙ্গে কম কথা বলে, বিশেষত এরিকের সঙ্গে ওর খুটুরমুটুর ঝামেলার কথা বিভাগের অনেকেই জানে, কিন্তু শুভমিতার জন্মদিনের পরদিন থেকে অদ্ভুতভাবে এরিক আর কথায় কথায় পেছনে লাগে না মেয়েটির, বরং দুজনেই দুজনকে যেন এড়িয়ে চলতে পারলেই বাঁচে। ব্যাপারটা কারোর কারোর দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কেউই বিশেষ আমল দেয়নি। সেদিন বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল শুভমিতার। বিকেল থেকে ওই সময়টা যেন চোখের পলকে কেটে গেল। আর একটু সময় কি ধরে রাখা যেত না চাইলে? ট্রেন থেকে নেমে বারবার মনে হচ্ছিল এরিকের বাড়ি এদিকে নয়, কিন্তু ট্রেনে ওর স্টেশন অবধি এসেছিল। এতদূর আসার বাহানাটা ঠিক জুৎসই ছিল না, শুভমিতা নিজেও জানত, কিন্তু অবোধের মতো সেটাই বিশ্বাস করবার ভান করেছিল। অহেতুক এতদূর আসার প্রয়োজন নেই এইটা একবারও বলেনি। সবসময় হালকা মেজাজে থাকা এরিকের ভিতরে যে এক গভীর প্রতিভাবান সত্তা আছে, একসঙ্গে কাজ করার সূত্রে এর আভাস শুভমিতা বহুবার পেয়েছে। খুব সহজে কোনো কিছু আয়ত্ত করে ফেলার ক্ষমতা ওর এতই অসাধারণ এবং নিখুঁত যে অনেকেই ওর এই গুণের জন্য ওকে পছন্দ করে, আবার ঈর্ষাও করে। ভাষার উপরেও যে এরিকের এত দখল আছে শুভমিতা আগে টের পায়নি। ওর আর পৃথার সঙ্গে থাকলে এরিক মাঝে মাঝে ভাঙা বাংলায় কথা বলে, কিন্তু তাই বলে ওর আবৃত্তিও যে এত অসাধারণ হতে পারে তা জানত না শুভমিতা। এরিকের প্রতি ওর মন যে দুর্বল হয়ে পড়েছে এর আগে কোনোদিন এত স্পষ্ট করে অনুভব করেনি শুভমিতা। তাই একদিকে নিজের অনুভূতির উপলব্ধি ও যাকে ঘিরে এই উপলব্ধি তাকে এত কাছে পেয়ে বারবার পথ হারাচ্ছিল ওর হৃদস্পন্দনের গতি, ভুল হয়ে যাচ্ছিল হিসাবে। অন্য সময় হাসি মজার ছলেও যে পরিসীমার সূক্ষ্ম দাঁড়িয়ে থাকে ওই তরফে, সেদিন তাতেও শিথিলতার পরিমাণ না বোঝার মতো ছিল না। মুহূর্তের দুর্বলতায় কাছাকাছি এসেছিল দুজনে। ইংল্যান্ডের প্রাক বসন্তের হাওয়া বাড়িয়ে দিচ্ছিল আদিমতার শিহরণ জাগানো শিরা উপশিরার সচলতা।
শব্দহীন মুখে নিষ্পন্দ হৃদয়ে শরতের দুটি ঝালর তোলা কাশ যেমন জড়িয়ে যায় একে অপরের সঙ্গে, তেমনি ওরাও এগিয়ে এসেছিল খুব কাছে। কবিতার রেশ তখনও মুছে যায়নি দুজনের মন থেকে। খুব লম্বা ছেলেটির সঙ্গে উচ্চতায় কিছুতেই যায় না শুভমিতা, এই নিয়ে ওর খুব বিরক্তি। কিন্তু সেদিন কোনো এক দৈব বলে উচ্চতাও বাধা হয়নি। দীর্ঘ সুদর্শন পুরুষটির ঘাড় নিচু হয়ে এসেছিল। ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ লাগতে যাবে ঠিক তখনই আত্মবিস্মৃত শুভমিতা চমকে উঠে এক হাত ছিটকে দূরে সরে গিয়েছিল। ক্ষণিকের বিহ্বলতায় ডুবে যে কাজটিও করতে যাচ্ছিল সেইটা যে সচরাচর ওর স্বভাব বিরুদ্ধ তা বুঝতে পেরে নিজের দিকেই তাকাতে পারছিল না ও। তবে সেইটাই শুধু দূরে যাওয়ার কারণ নয়। যখন দুজন দুজনের নিঃশ্বাস পর্যন্ত অনুভব করতে পারছে মুখের উপর, আচমকা মনে পড়ে গিয়েছিল গত রাতের স্বপ্নের কিছু আবঝা দৃশ্য। গার্হ বুদ্ধিদীপ্ত নীল চোখ দুটি এক মুহূর্ত অবাক হয়ে গিয়েছিল এত নিবিড় মুহূর্তে দূরে সরে যাওয়ায়। হৃৎপিণ্ডে একটা হালকা সূচ ফোটানো ব্যথাও চির খেয়ে গেছিল। কিন্তু বিস্ময় স্থায়ী হয়নি বেশিক্ষণ। সামনের জনের দূরে সরে যাওয়া এবং মুখভঙ্গি সবটাই তার অবস্থা পরিষ্কার করে দিয়েছিল ওর কাছে। মেয়েটির স্বভাব মনন কোনোটাই ওর কাছে অজানা ছিল না 3 মাসে। ওর আচরণেও একটু আগের মুহূর্ত নিয়ে বিন্দুমাত্র চাঞ্চল্য দেখা দেয়নি। মেয়েটিকে এই বিষয়ে কিছু বলেনিও, যেন কিছুই ঘটেনি, সবই স্বাভাবিক। এরপর মিনিট খানেক বাদে এগিয়ে গিয়েছিল ওর কাছে। শুভমিতা তখনও একবারও চোখ তুলে তাকায়নি ওর দিকে। এখানে অ্যাপেল ক্রাম্বল খুব পপুলার। তা আজ তো ম্যাডামের বার্থডে। ইন বেঙ্গলি হোয়াট ডু ইউ সে, ইটস মিষ্টি মুখ, রাইট? যে কোনো বিশেষ দিনে এবং ছুটির দিনে ইন্ডিয়ানরা এগুলো বানায়, তাই তো? বাট এখানে ক্ষীর আর রসগোল্লা তো পাওয়া যাবে না। একটু ডেজার্ট তো দেখা যেতেই পারে। কি ম্যাডাম, যাবেন? কাছেই একটা পপুলার ডেজার্ট শপ আছে। এরিকের স্বর পুরোপুরি স্বাভাবিক। শুভমিতা বিস্মিত হয়ে এরিকের দিকে তাকায়। ও বরাবর যেমন ঠিক তেমন। একটু আগে যে ওরকম আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল, ছেলেটাকে দেখে তা বোঝার উপায় নেই। অথচ কি মিষ্টি আন্তরিক স্বরে কথাগুলো বলল ওকে। নিজেকে এত প্রেসারাইজ না করলেও চলবে ম্যাডাম। মাঝে মাঝে ব্রেনকে একটু রেস্ট দেওয়া ভালো। টপার লিস্ট থেকে নাম কেটে যায় না তাতে। এনিওয়ে, লেটস গো। এমনি তো সন্ধে হয়ে আসছে এখন। দিস প্লেস ইজ নট সেফ ফর আস এনিমো। এরিক ওর চোখে চোখ রেখে কথা বলে। শুভমিতার মনে হয় ওর মনের সবটুকু মেঘ ভেদ করে আসল বিস্ময়, প্রশ্ন আর কথা সবটাই সামনের জন বুঝে গেছে। সেটা উপলব্ধি করে শুভমিতার কান অবধি লজ্জায় লাল হয়ে যায়। ওর মুখের উপর থেকে চোখ সরিয়ে নিয়ে একটু দূরে সরে যায়, গাছের কাছে। আপনাকে আমি বলেছি না আমার ব্যাপারে বেশি কথা না বলতে? সব জানতে মনে করেন না নিজেকে? এরিক ওর স্বতঃস্ফূর্ত মেজাজে হেসে ওঠে। না, নিজেকে সব জানতা বললে আপনি এক্ষুনি তেরে আসবেন। ওইটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে আপনার ক্ষেত্রে সব জানতা না হলেও একটু আদ্রু তো বুঝতে পারি। কি কি বোঝেন আপনি? আমি একটু আগে যেটা ভাবছিলাম সেটা ভুল বলতে চাইছেন? এরিকের কণ্ঠস্বর আবার গভীর মোলায়েম হয়ে উঠেছে। ও শুভমিতার সমান উচ্চতায় ঝুঁকে কথাগুলি বলে। ওর স্বর অভিব্যক্তি যখনই এমনই হয়, চোখ আর ভ্রু দুটোতে এতটুকু ভাঁজ থাকে না, তা মসৃণ হয়ে যায়। শুভমিতা তা লক্ষ্য করেছে। কিন্তু এই দৃষ্টির সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না। ওর মনে হয় ঠান্ডা বেশি লাগছে, তাই ও পুলোভারটা গায়ে চাপিয়ে নেয়, সরে গিয়ে নকল কাশির ভান করে। আমার খুব খিদে পেয়েছে। আপনি কোন ডেজার্ট শপে যাবেন বলছিলেন? চলুন। এরিক উত্তরে কিছু বলে না, কিন্তু ওর গাঢ় নীলবর্ণের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠছে। তখন আকাশের সন্ধ্যার মন কেমন করা বাতাসের মৃদুমন্দ হাওয়া বইছে। এই যুবক যুবতীটি সামান্য দূরত্বে পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছে না। শুভমিতা অনুভব করে এরিকের ব্যবহারে এক সূক্ষ্ম পরিবর্তন। ছেলেটির কোথাও সংকোচ নেই, কিন্তু এক নিজে থেকে তৈরি করা গণ্ডি আছে। ওর অনুমতি ছাড়া এই গণ্ডি পার করা সম্ভব নয়।
একটা সুন্দর মাঝারি মানের ডেজার্ট শপে নিয়ে এসেছিল এরিক শুভমিতাকে। দোকানটার নির্মাণ আকার দেখে মনে হয় এটার বয়স অন্তত পক্ষে তো 1 শতাব্দী হবে। শুভমিতা এই জায়গায় আসলেও এই দোকানে কখনো আসেনি, তবে ওরা এখানে খাবার খায়নি, কিনে নিয়েছিল। শুভমিতা কিছু বলেনি এরিককে, কিন্তু ও যে ওর মনের ভাব বুঝে ফেলবে সেটা শুভমিতা বুঝতে পারেনি। আপেল ক্রাম্বার কেক শুভমিতা এর আগে খায়নি, কিন্তু ওর কেকের স্বাদের দিকে শুভমিতার নজর ছিল না। ওর মনোযোগের সবটুকুই নিহিত ছিল ওই দীর্ঘ ফর্সা নীল চোখা ব্যক্তিটির উপর। ও যা করতে চাইছিল বিনা প্রশ্নে শুভমিতা সেটাই করতে দিয়েছে, নিজেও ওকে অনুসরণ করেছে। ডেজার্ট শপ থেকে বেরিয়ে ওরা হাঁটছিল লন্ডনের ব্রিজের উপরে। নিচে বয়ে চলেছে টেমস নদী। এই সেতুর উপর থেকে দুদিকের লন্ডনকে এক অদ্ভুত মায়াবী রূপনগরী বলে মনে হচ্ছিল শুভমিতার। ওর মনে পড়েছিল আপন শহরের প্রাণকেন্দ্র হাওড়া ব্রিজকে। দুজনের ঐতিহ্য আর আবেগের তুলনা টানেনি ওর মন, কিন্তু পাশের লম্বা ব্যক্তিটির পাশে দাঁড়িয়ে এই শহরকেও এতটুকু পর মনে হচ্ছিল না। একবার আর চোখে তাকিয়েছিল ওর দিকে। ছেলেটা সেই সন্ধ্যের পর থেকে চুপ হয়ে গেছে, কেন কে জানে। তখনকার ওই মুহূর্তটার জন্য রাগ করেছে কি? কই, একবারও সেটার আভাস মেলেনি তো। আপনি আমাকে দেখতে চাইলে ডিরেক্টলি ভালো করেই দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। খুব স্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে ভেসে আসে কথা। দিল তো দুম করে মাথাটা গরম করে। আপনাকে বলেছি না চুপ করে থাকতে, মুখ খুললে তো কোনো ভালো কথা বের হয় না। কি করব বলুন ম্যাডাম, আমি বেশিক্ষণ চুপ করে থাকলে আপনি আবার আমার দিকে ডিরেক্টলি তাকাতে পারেন না। ইউ কেক? শুভমিতার কথা শেষ হতে পায় না। বার্থডে যখন, তাহলে কেকটা কেটে নেওয়া যাক। এরিক বাক্সের মধ্যে রাখা কেকটা শুভমিতার সামনে তুলে ধরে। শুভমিতা ওর দিকে তাকিয়ে থাকে। কাম অন, কাট দ্য কেক। এরিক ইশারা করলে শুভমিতা কেক কাটে। প্রথম টুকরোটা বাক্স ধরে রাখা পুরুষটির মুখের কাছে নিয়ে যায়। এরিক এক চিমটে খেয়ে বাকিটুকু মেয়েটির মুখে তুলে দেয়। ওর চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে কয়েক মুহূর্ত। প্রায় অনেকক্ষণ টেমস নদীর ধারে নীরবে হাঁটছিল ওরা। ফেরার সময় এলে এরিক ওর সঙ্গে রেলওয়ে স্টেশন পর্যন্ত এসেছিল। বাকি পথটুকুও সান্নিধ্য ছাড়ার ইচ্ছে ছিল না একেবারে। ট্রেন আসলে পথ ভিন্ন হওয়া সত্ত্বেও তাতেই উঠেছিল এরিক। কিন্তু যখন ছাড়ার মুহূর্তটা এসেই গেল, আর কোনো বাহানাতেই তাকে আটকে রাখা যাবে না। সারাদিনের প্রাপ্তির সঙ্গে মন কেমনের সূক্ষ্ম তান বেজে চলেছিল। তবু শুভমিতা শেষ স্টেশনে নামার আগে একবার সরাসরি চোখ তুলে তাকিয়েছিল ওর দিকে। ওর গলায় ছিল একটা অবিমিশ্রিত আবেগ। থ্যাংক ইউ এরিক, আজকের দিনটা এতটা স্পেশাল করার জন্য সত্যি থ্যাংক ইউ। শুভমিতা, এই শুভমিতা, আর ইউ ওকে? রিয়ান একবার দুবার ডাকার পরে অন্যমনস্ক শুভমিতা হঠাৎ চমকে ওঠে। শুভমিতা! হ্যাঁ, কিছু বলছেন? মনে হচ্ছে তুমি কিছু ভাবছো নাকি? না না, সেরকম কিছু না। শুভমিতা সৌজন্যের হাসি হাসে। ওর মন এতক্ষণ ডুবে গিয়েছিল দুদিনের ফেলে আসা অতীতের পাতায়। ওরা হাঁটতে হাঁটতে একটা বিল্ডিং ফেলে এসেছে। মেয়েটিকে বারবার পেছন দিকে তাকাতে দেখে ও কিছুক্ষণ আগের ঘটনার সূত্রে রিয়ান আঁচ করতে পারে অন্যমনস্কতার প্রকৃত সম্ভাবনা, কিন্তু কোনো কথা বলে না এই বিষয়ে। এক্সকিউজ মি রিয়ান, আসলে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, লাইব্রেরিতে যেতে হবে। এখন প্রায় 3:30 বাজে, এরপর দেরি করলে আর ঢুকতে পারবো না। ইয়া শিওর, অন্য একদিন না হয় আমরা একসঙ্গে বসে কফি খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ইউনিভার্সিটিতে আছি, দেখাতে হবেই। সো বাই দেন। ওকে। রিয়ান সৌজন্যের হাসি বিনিময় করে নিজের বিল্ডিংয়ের দিকে এগিয়ে গেলে শুভমিতাও পুরনো লাইব্রেরির বিল্ডিংয়ের দিকে অগ্রসর হয়। লাইব্রেরির এই বিল্ডিংটা বহু পুরনো। মূলত সাহিত্য ও ইতিহাস বিভাগের বিরলতম পুঁথি অথবা বই পাওয়া যায় নির্দিষ্ট সময়ের জন্য, তাও বিশেষ সুপারিশে। শুভমিতাকে এই বইটার আসল কপি এখান থেকেই জোগাড় করতে হবে। সকালের দিকে ভিড় থাকে, দুপুর গড়ালে একটু ঢিলে দেখা যায়। কাজ দ্রুত হবে বলে শুভমিতা এই ফাঁকা সময়টাতেই আসে। আজকেও রিয়ানকে বিদায় জানিয়ে যখন এইদিকে আসে, পুরো চত্বর প্রায় খালি। এমনিতেই এখানে লোক সমাগম কম, তারপর আজ শনিবার, ছুটি হওয়ার সময় এগিয়ে এসেছে। এই কয়েক শতাব্দী পুরনো বিল্ডিং এতটাই শুনশান হয়ে গিয়েছে যে একা চলতে গেলেও গা চমচম করে।
শুভমিতা এর আগেও এখানে এসেছে, তবে আজ যেন অন্য সময়ের তুলনায় একটু বেশি ফাঁকা লাগছে জায়গাটা। আজকে আকাশে টুকরো টুকরো মেঘের দেখা দিয়েছে, তারই মেঘলা বাতাবরণ পরিবেশটাকে আরো ঘোলাটে বিষণ্ণময় করে তুলেছে। শুভমিতা যখন করিডোর পেরিয়ে সিঁড়িতে উপরে ওঠে, ওর মনে হয় বিল্ডিংয়ের বিশাল থামগুলো যেন দৈত্যের মতো ওর দিকে চেয়ে আছে। এ কি, আজ সব এত ফাঁকা কেন? শুভমিতা যত এগোয় সবকিছু আরো শুনশান ছমছমে হতে লাগে। পেছন থেকে কারো পড়ে যাওয়ার আওয়াজ হয়। শুভমিতা চমকে উঠে পিছনে তাকায়। ফাঁকা জায়গায় অকস্মাৎ আওয়াজে ওর হৃৎপিণ্ড গলার কাছে লাফ দিয়ে উঠে আসে যেন। কিন্তু কই, কিছুই তো নেই। করিডোরের রেলিংয়ের ধার করে একটা পুরনো বেঞ্চ রাখা থাকে, তার উপর কেউ কিছু রেখেছিল, কোনোভাবে সেইটা পড়ে যাওয়ার আওয়াজ হয়েছে। শুভমিতা সব বুঝতে পারে, তবু যেন ওর গলা শুকিয়ে যায়। ও এক মুহূর্ত চারিদিকে চোখ বোলায়। এই বিরাট চতুর্দিক বিস্তৃত ইমারতের 3 তলায় ও সম্পূর্ণ একাকী, জনমানব শূন্য চারিদিক। নিজেকে এভাবে আবিষ্কার করে শুভমিতার ভিতরে একটা চোরা স্রোত বয়ে যায়। এক পা পিছিয়ে যায় ও। কোথাও একটা মানুষের চিহ্ন পর্যন্ত নেই, ক্লাস ঘরগুলোর পর্যন্ত আলো নেভানো। অবশ্য এটা হতেই পারে শুভমিতা নিজেকে প্রবোধ দেয়, এখন বেশিরভাগ ক্লাসই আর থাকে না। এদিকটা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের ক্লাস হয়। শনিবার এমনিতেই ওদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই জন্যই হয়তো ফাঁকা হয়ে গিয়েছে। আকাশে মেঘের বজ্রগম্ভীর আওয়াজে কেঁপে ওঠে শুভমিতা। কালো মেঘে ছেয়ে গেছে চারিদিক, অন্ধকার হয়ে এসেছে সব দিক, সঙ্গে শুনশান, চারিদিকটা নিস্তব্ধ, যেন ওই এই পৃথিবীর শেষ মানুষ। আবার সেই একই শব্দ। শুভমিতা মেঘ ডাকলে ভয় পায় না সাধারণত, কিন্তু আজকে সম্পূর্ণ একাকী এই নির্জন পরিবেশে এক একটা বিদ্যুতের চমক ওর হৃৎপিণ্ডে বাজ ফেলার মতোই মনে হচ্ছে। এমনিতেই এখানে সন্ধে তাড়াতাড়ি হয়, উপরন্তু এখন বিকেল, তাই বলে 3:45-এর সময়ে সব এত অন্ধকার হয়ে আসবে? আর তাছাড়া এই এলাকাতেই বা কেউ নেই কেন? শুভমিতা 2 হাতের মুঠো শক্ত করে সাহসে ভর করে এগিয়ে চলে। না, ওকে এগোতেই হবে। এভাবে ভয় পেয়ে গেলে এই ভয় যে ওকে জেঁকে বসবে, শুভমিতা সেটা ভালো করেই অনুভব করছে। লাইব্রেরি যেতে গেলে এখনো একটা করিডোর পেরোতে হবে ওকে। পূর্ব দিকের একদম শেষ মাথায় ওর গন্তব্যস্থল। একটা বিকট শব্দে কেউ পড়ে যাওয়ার আওয়াজ হয়। শুভমিতা ঘাড় ঘুরিয়ে দেখে, কিন্তু কোথায় কি? ওটা কি দূরের লাইব্রেরি থেকে ভেসে এলো? নিশ্চয়ই কোনো বইয়ের স্তূপ বা কারোর হাত থেকে কিছু পড়ে গেছে। ও শুধু শুধু কেন ভয় পাচ্ছে? কেউ মনে হয় হেঁটে এদিকেই আসছে। পিন পতন নীরবতা বিরাজ করা করিডোরে পায়ের বুটের শব্দ অনুরণিত হচ্ছে বারবার, কিন্তু ওই হাঁটার ধ্বনিতে স্বাভাবিকতা যেন নেই। কেমন একটা গা ছমছমে ভাব রয়েছে। শুভমিতার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে, কিন্তু এদিক ওদিক তাকিয়েও একটা মানুষের চিহ্ন দেখতে পায় না। ও যত অগ্রসর হতে থাকে, দূরে একদম শেষ মাথায় লাইব্রেরির খোলা দরজা স্পষ্ট হয়ে ওঠে। এই লাইব্রেরিতে মোট 5 জন কর্মী থাকে, তাদের মধ্যে শনিবার হওয়ায় মাত্র 3 জন থাকার কথা আজকে। তাদের মধ্যেই একজন হাঁটছে হয়তো। এই মাথা পেরিয়ে ওই মাথায় যাওয়ার মধ্যেখানে সিঁড়ি পড়ে, ক্লাসরুমগুলো সেইভাবে ভাগ করা। ওই সিঁড়ির কাজটা আসতে শুভমিতা থমকে দাঁড়ায়। সহসা ওর সব জায়গাটা এত ফাঁকা মনে হয়, এই সিঁড়িগুলো মনে হয় এক একটা খাদের মতো, একটু অসাবধান হলেই অন্ধকারে হারিয়ে যাবে ও। লাইব্রেরিতে যাওয়ার আগে যে বাঁকটা পড়ে, এটা একটা ক্লাস ঘর। ওদিকের ক্লাসরুমগুলোয় আলো নেভানো, বা কয়েকটা ঘরে তালাবন্ধ থাকলেও এইখানে সবকটা আলো জ্বলছে। অথচ ভিতরে কোনো ছাত্র বা অধ্যাপক নেই। তবে কি এখানে ক্লাস চলছিল? নিশ্চয়ই তাই হবে। আর ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বের হওয়ার সময় আলো বন্ধ না করেই বেরিয়ে গিয়েছে। কোনো জিনিসেরই অপচয় শুভমিতার ভীষণ অপছন্দের। তাই বিভিন্ন কারণে ওর মনের অবস্থা স্বাভাবিক না হলেও ও চিরকালের স্বভাব ওকে এতখানি বিদ্যুতের অপচয় দেখেও চুপ করে চলে যেতে দেয় না। এছাড়া আলো দেখে ওর মনে সাহসও বেড়েছে এবার। ও আলো বন্ধ করার জন্য ওই ঘরে ঢোকে। ইংরেজের তৈরি করা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মহলগুলোর ছাদ খুব উঁচু উঁচু। অত দূর থেকে আলো পড়ার সুবিধা বলে নিচের দিকে লাগানো হয়েছে বৈদ্যুতিক আলো।
কিন্তু একটা ব্যাপার ভারী অদ্ভুত লাগে শুভমিতার। এখানে সুইচবোর্ডগুলো পিছন দিকে। সাধারণত সুইচবোর্ড ঘরে ঢোকার মুখে থাকে, পেছনে থাকতে দেখেনি কোনোদিনও। অবশ্য এই বৃহৎ আয়তকার ঘরে আরেকটু এগিয়ে গিয়েও একটা দরজা আছে, ওটার পাশেই সুইচবোর্ড। হতে পারে আগে ওইটা মূল দরজা ছিল, কিন্তু এখন এই দরজা যে বহুদিন ধরে অব্যবহৃত সেইটা এক দেখাতেই বোঝা যায়। শুভমিতা এই ঘরে যখন ঢুকেছিল স্বাভাবিক ছিল। এদিকে সুইচবোর্ডে কয়েকটা আলো নিভিয়ে ও যখন ওই দরজার দিকে থাকা সুইচবোর্ডের দিকে এগিয়ে যায়, এক অজানা শিহরণে ওর বুক কাঁপতে থাকে। সহসা ওর মনে পড়ে যায় ও এখানে আসার পর একদিন বন্ধুর মুখে শুনেছিল এই তলা থেকে একটি ছেলে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তখন এই ঘরেই ওদের ক্লাস হতো, তাও প্রায় ৩০-৩৫ বছর আগের ঘটনা। সেই ছেলেটি ভিনদেশী এবং অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু প্রেমিকা ইউরোপীয়। প্রেমিকার কাছে ঠকে যাওয়ার পর আত্মহত্যা করে ছেলেটি। ওর মৃত্যুর পর থেকেই এই ঘরে ঢোকার দরজাটা ক্রমে ক্রমে অব্যবহৃত হতে শুরু করে এবং অবশেষে পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারোর একটা ফোঁপানির শব্দ শুনতে পাচ্ছে শুভমিতা। শুভমিতা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকায়, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। ক্রমশ ফোঁপানির আওয়াজটা আরও জোরালো হচ্ছে। ওর কানে যেন বিষের মতো ঠেকছে ওই আওয়াজটা। ও 2 হাত দিয়ে কান চেপে ধরে, তাতে ওই কান্না যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। শুভমিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ও দৌড়ে বের হতে যাবে এই ঘর থেকে, ঠিক তখনই ঘরের সমস্ত আলো বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায় ঘর। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে, খুব জোরে হাওয়া বইছে। শীতের পোশাক ভেদ করে এই ঠান্ডা শুভমিতার সারা দেহে হিমের মতো মিশে যাচ্ছে, কাঁপছেও। মেয়েটি শেষ চেষ্টা করে, ওর শরীর মস্তিষ্ক ওর সঙ্গে বিদ্রোহ করছে, তবু ও এক পা করে সামনে এগিয়ে যেতে থাকে। এই ঘর থেকে ওকে বের হতেই হবে। শুভমিতা কি করে যেন সেই পেছনের দরজার কাছে চলে এসেছে, আবার বোধহয় লক্ষ্যই করেনি। বের হতে যাবে তার আগেই একটা বিরাট ঠান্ডা স্তম্ভের সঙ্গে ধাক্কা লাগে যেন ওর। মেয়েটি মুখ তুললে স্পষ্ট দেখতে পায় গাঢ় অন্ধকারে একজোড়া লাল চোখের মণি সাপদের মতো জ্বলজ্বল করছে। তার দেহের আর কিছু দৃশ্যমান নয়, কয়েকটা দাঁত বেরিয়ে এসেছে ওর মুখ থেকে এবং ক্রমশ শুভমিতার দিকে ঘনিষ্ঠ হয়ে আসছে। আর একটা হিস হিসে হাসির শব্দ শুভমিতার সম্পূর্ণ চেতনাকে গ্রাস করে নিচ্ছে। মেয়েটির পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। ওর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে, ওর অচেতন শরীরটা লুটিয়ে পড়ে মাটিতে। এই সেনা, এবছর দোলে মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যান করলে কেমন হয়? খারাপ হয় না, কিন্তু কে কে যাবে? আমরা 3 জন আর ইউনিভার্সিটির কজন মিলেই যাওয়া হবে। আচ্ছা, ইউনিভার্সিটি থেকে যে ট্রিপটা হওয়ার কথা ছিল সেটার কি খবর হলো? আরে ধুর, ছাড় তো ইউনিভার্সিটি, ও কোনোদিনই নিয়ে যাবে না। একবার বিএস ম্যাম আর একবার প্রিন্সিপালের কাছে ঘুরতে ঘুরতেই 2 বছর শেষ। তার চেয়ে সামনে হোলি আসছে, লেটস গো টু হাজারদুয়ারি। এখন ভিড়টাও অ্যাভয়েড করা যাবে, আরামসে প্রচুর মজা হবে। হ্যাঁ, আইডিয়াটা ভালো, কিন্তু বাড়িতে কনভিন্স করাটা একটু চাপের হয়ে যাবে। আমারও যাওয়ার খুব ইচ্ছে আছে। আরে চিন্তা কি বস, ইউনিভার্সিটি ট্রিপ বা এক্সকারশন কিছু একটা বলে চালিয়ে নেওয়া যাবে। সুমনা বন্ধুর মুখের দিকে এক পলক তাকায়, তারপর বলে, ও, আপনি তো আবার বাড়িতে মিথ্যে বলবেন না। কিন্তু এই হোলির টাইমে শুধু ফ্রেন্ডস ট্রিপ বলে কিন্তু চাপ খেয়ে যাবো ভাই। লাস্টে দেখবো আমাদের ট্রিপটাই কেচে গেল। আরে কেচবে না, বাবা মাকে ভালো করে বুঝিয়ে বললে ওরা রাজি হয়ে যাবে। উফ সেনা রে, আমার মা বাবাও যদি তোর মতো একটু হতো, স্পেশালি মায়েরই বলছি, মাঝে মাঝে মনে হয় পুলিশ জয়েন না করে এখানে বাড়িতে কি করছে। তুমি যেমন, তোমার ডোজও তো তেমনি লাগবে নাকি? কিসের ডোজ ভাই? লাইফে প্রাইভেসি বলে কিছু আছে তো নাকি? মিথ্যে বলিস না প্লিজ, তোর লাইফে যথেষ্ট প্রাইভেসি আছে, কিন্তু তুমি তো ভুলভাল ইরেসপন্সিবল মতো কাজ করবে। এর থেকে তুই আশা কি করবি? কাকিমা নজর না রাখলে তোকে আর দেখতে হতো না। বন্ধু না, 70 তুমি। এই শ্যামবাজার এসে গেছে, চ নামবো এবার। হ্যাঁ চ।
সৌরসেনী আর সুমনা মেট্রো থেকে নেমে যায়। উফ, এই মেট্রো হয়ে কিন্তু দারুণ সুবিধা হয়েছে ভাই। যা প্রবলেম আগে হতো এই বাসের জন্য ওয়েট করে থাকতে থাকতে, এখন অন্তত জার্নিটা কমফোর্টেবল হয়েছে। এই তমালটা কোথায় গেল বলতো? মালটা কোনো দিন ঠিক টাইমে আসবে না। আচ্ছা, এসে যাবে। চ আমরা ঘাটের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চ। সুমনা আর সৌরসেনী মেট্রো স্টেশন থেকে বেরোতে যাবে, এমন সময় দুটো 25-24-এর ছেলে ওদের গা ঘেঁষে দ্রুত বেরিয়ে যায়। সৌরসেনী নিজেদের মতো কথা বলতে বলতে আসছিল, ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে ওরা কিছু দেখার অবকাশ পর্যন্ত পায় না। সুমনা ডান পাশে ছিল, ওই দলের একটি ছেলে ওর কোমরে চাপড় মেরে গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ও চিৎকার করে ওঠে, কোন শুয়োরের বাচ্চা রে? বেশি রোগ জেগেছে না যে গায়ে হাত দিস? যার জন্য করিস না সেটাই কেটে হাতে ধরিয়ে দেবো। ছেলে দুটো সামনের দিকে এগিয়ে গিয়েছিল, কিন্তু সুমনার চিৎকার শুনে ওরা থেমে গিয়ে ওদের দিকে কয়েক সেকেন্ড তাকায়। সৌরসেনীর পরনে বেলবটস আর একটা ঢোলা টপ আছে। সুমনা একটা হাঁটু পর্যন্ত ঝুলের হাল ফ্যাশনের ফ্রক। একটি ছেলে এদিকে এগিয়ে আসে, অন্য একটি ছেলে ওদের দিকে তাকিয়ে শীষ দিচ্ছে। ওফ, মামনির কথা শুনে তো মন ভালো হয়ে গেল। ছেলেটা মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত যেন হিংস্র দানবের মতো চোখ দিয়ে গিলছে। তা তোমার ওইটা ধরার খুব শখ দেখছি, একবার ট্রাই করবে নাকি? সুমনা হাতের মুঠো শক্ত করে ছেলেটির দিকে মুঠো পাকিয়ে এগিয়ে নিয়ে যায়। ইউ ব্লাডি রাস্কেল! আহা, এত সেক্সি মালের থেকে খিস্তি শুনতেও সুখ আছে। তোমার বুকটা কিন্তু হেভি নরম, মায়েরই বলছি আর একবার হাত দিতে। ছেলেটি কথা শেষ হবার আগেই একটা ভীষণ থাপ্পড় এসে পড়ে ওর গালে। আকস্মিকতায় ছেলেটির ঠোঁট ফেটে যায়। এখন মঞ্চত্রে মেয়েরা গাঁড় ফাটিয়ে দিতে হয়। ছেলেটি মুখ তোলার আগে আরও একটা থাপ্পড় এসে পড়ে ওর গালে। ছেলেটি হিংস্রভাবে পাল্টা আক্রমণ করতে সৌরসেনীর চুলের মুঠি ধরতে চায়, কিন্তু তার আগেই ক্ষিপ্র গতিতে মেয়েটি বিশেষ কায়দায় ছেলেটির হাত এত পিছিয়ে ধরে যে ওর মতো শক্ত সামর্থ্য ছেলেও হাত নাড়াতেই পারে না। সৌরসেনী স্থির দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। মাগি, তোর এত বড় সাহস, তুই চন্দনের গায়ে হাত দিস? অপর তরফ থেকে যে এত দ্রুত পাল্টা আক্রমণ আসবে বাকি দুজন ভাবতে পারেনি, তাই এক মুহূর্তে ওরা হতচকিত হয়ে গিয়েছিল। কিন্তু ওর বন্ধুকে পরপর দুটো চড় খেতে দেখে ওরাও সক্রিয় হয়ে ওঠে। ওরা মেয়েটির দিকে তেড়ে আসতে যাবে, তার আগেই মেয়েটির হিমশীতল কণ্ঠস্বর শুনে এক মুহূর্ত যেন ওরা দাঁড়িয়ে পড়ে। চন্দন নামের ছেলেটি এখন কাতরাচ্ছে। ওর হাত যখন সৌরসেনী ছাড়ে তখন ব্যথায় সেই জায়গাটা লাল হয়ে গিয়েছিল। এত সুন্দর ছিপছিপে আধুনিক পোশাকে সজ্জিত এই আপাদমস্তক দেখতে কোমল মেয়েটির হাতে যে এই পরিমাণ জোর থাকতে পারে তা ওরা ভাবেনি। জাস্ট ওয়ান স্টেপ, আর এক পা এগোলেও কিন্তু এর থেকেও খারাপ অবস্থা হবে। একটা মেয়ের ধমকানিতেও পিছিয়ে যাবে। সুবলের অহংয়ে আঘাত লাগে, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর ওই নীল চোখজোড়া এতই স্থির যে মেয়েটির মনের অভিব্যক্তি মুখে ফুটে উঠতে পারে না। ওর এই অবিচলিত প্রত্যয়কে এড়াতেও পারে না সুবলের মতো ধূর্ত ব্যক্তিও। কেন রে বেশ্যামাগি, তোরা গা কোমর দেখানো জামা কাপড় পরতে পারিস, আর আমরা কিছু বললেই দোষ? হ্যাঁ, সব তেজ না আজ গাঁড়ে ঢুকিয়ে দেবো তোকে। বাক্যটা সম্পূর্ণ করতে পারে না সুবল। ও সৌরসেনীর দিকে হাত বাড়াতে গিয়েছিল, তার আগেই তলপেটে নিখুঁত টানে হাঁটুর লাথি খেয়ে ও মেঝেতে লুটিয়ে পড়ে। সুবলের গালে একটা ঠাস করে চড় এসে পড়ে। ইতিমধ্যে সংবেদনশীল জায়গায় আঘাত পাওয়ায় সুবল এই চড়েরও প্রতিকার করতে পারে না। সুমনা মাটিতে বসে ওর চুল পাকিয়ে ধরে। বল, কি বললি শুয়োরে বাচ্চা? চোখ দুটো না গেলে দেব, তখন সব রস তোমার ওইখানেই ঢুকে যাবে হারামজাদা। এগিয়ে আপনারা কি করছেন? আপনারা চুল ধরাছেন কেন? এখন দুপুরবেলা শ্যামবাজার মেট্রো 3 নম্বর গেট প্রায় ফাঁকা। পুলিশরাও এদিকে নেই। সৌরসেনীর আঘাতে সুবল চিৎকার করে উঠেছিল। ওদের এই বচসার আওয়াজ পেয়েই এক রেল পুলিশ এদিকে এগিয়ে আসে। কিন্তু এক মুহূর্ত ছেলে দুটিকে মেঝেতে শুয়ে কাতরাতে দেখে ভদ্রলোক থেমে যায়। আপনি দেখতে পাচ্ছেন না এখানে কি হচ্ছে? আপনারা কি ওদেরকে এইভাবে মেরেছেন নাকি? পুলিশ অফিসারটি সুমনার কথা কানেই ঢোকে না, বরং একজনকে হাত ভাঙার যন্ত্রণায় আর একজনকে হাঁটু মোড়ে মাটিতে শুয়ে গোঁয়াতে দেখে ওর চোয়াল অর্ধেক ঝুলে যায়। সৌরসেনী এতক্ষণ একটাও কথা বলেনি।
এইবার ও পুলিশটির দিকে তাকায়। কি করব বলুন স্যার? আপনাদের তো ঠিক সময় পাওয়া যায় না, তাই নিজেদের প্রোটেকশনের ব্যাপারটা একটু নিজেদেরকেই দেখে নিতে হচ্ছে। যাই হোক, ওনারা চোট পেয়েছেন, ওনাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা বেশি প্রয়োজন, না হলে ড্যামেজ সিভিয়ার হয়ে যেতে পারে। আসলে কুমফুর প্যাচ তো খুব লাগে। মেয়েটির স্থির শান্ত ভাবমূর্তি। এত শান্ত নির্বিকার মেয়েটি যে এই ছেলে দুটির এই অবস্থা করেছে, রেলকর্মীটির বিশ্বাসই হতে চায় না। কিন্তু ওর ঠান্ডা গলা শুনে মেয়েটিকে ঘাঁটাতেও ওর সাহস হয় না। সৌরসেনী সুবল আর চন্দনের কাছে নিচু হয়ে বসে। এরপর কোনো মেয়ের সঙ্গে অসভ্যতা করার আগে আজকের মাঠটা আশা করি এত সহজে ভুলবেন না। চলি, আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি। সুমু, চ। সৌরসেনী আর সুমনা মেট্রোর গেট থেকে বেরিয়ে মনীন্দ্র কলেজের সামনে দিয়ে হাঁটতে থাকে। সেনা দাঁড়া না ভাই, আমার পায়ে স্প্রিং লাগানো আছে নাকি, দাঁড়া না। মেট্রোর গেট থেকে বেরোনো অবধি সৌরসেনীর চোখ মুখ থমথমে হয়ে রয়েছে। ও কোনো দিকে না তাকিয়ে হন হন করে সামনে হেঁটে যেতে থাকে। সুমনার সঙ্গে একটাও কথা বলে না। নিয়মিত শরীর চর্চা করা সৌরসেনীর গায়ের অথবা পায়ের কোনো জোরের সঙ্গেই সুমনা কুলিয়ে উঠতে পারে না। প্রিয় বন্ধুটি যে এই মুহূর্তে প্রচণ্ড রেগে রয়েছে তা ওর হাঁটার গতি আর মুখ দেখে বোঝা যাচ্ছে। সৌরসেনী সচরাচর রাগে না, কিন্তু রাগলে ও বিধ্বংসী হয়ে ওঠে। আর ওর সেই শান্ত নীরবতাকে অনেকেই ভয় পায়। সেনা প্লিজ। সৌরসেনীর সুমনার কোনো কথাই কানে ঢোকে না। ওর সঙ্গে পায়ের গতি মেলাতে অক্ষম সুমনাও একসময় হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। সৌরসেনী নিজের মধ্যে হাঁটতে হাঁটতে কখন বাগবাজার কুমোরটুলি পেরিয়ে শোভাবাজারের কাছে চলে এসেছে ও নিজেও খেয়াল করেনি। ও চলতে চলতে একটা তুলনায় ফাঁকা ঘাটের কাছে এসে থামে। ঘাটের ধারে যে রেলিং আছে সেটার একটা ধরে ও দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে নিজের স্নায়ু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যায়। সুমনা অনেক আগেই ওর পিছনে ছোটা বন্ধ করেছে। ও জানে এই ছেলেগুলোর কথাবার্তা আচরণ যতবার মনে পড়ছে তত ওর ভিতরে আগুন ধরিয়ে দিচ্ছে যেন। সৌরসেনী দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রাখে, কিন্তু ওই সুর যেন ওর কানে প্রবেশ করে মর্ম পর্যন্ত স্পর্শ করে ওর সকল রাগ, ক্ষোভ, কলুষতা যেন ধুয়ে দিতে থাকে। সৌরসেনী ধীরে ধীরে চোখ মেলে তাকায়। এক দুর্নিবার কৌতূহল ওকে ওই সুর লক্ষ্য করে ওর উৎসের দিকে টেনে নিয়ে যায়। খুব ধীর পায়ে এগিয়ে যেতে সামনের দিকে যখন চোখ পড়ে, মেয়েটির পা থমকে যায়। হৃৎপিণ্ডের কয়েকটা স্পন্দন যেন স্পন্দিত হতে ভুলে যায়। মেয়েটির চোখের নীল মণি দুটো স্থির হয়ে আছে। গঙ্গার পাড়ে এক উঁচু চাতালে ও এতই ডুবে আছে যে আশেপাশের সমস্ত যেন বিস্মৃত হয়েছে। সৌরসেনী এক পা করে এদিকেই এগিয়ে এসে নিঃশব্দে ওই চাতালের কাছে দাঁড়ায়। ছেলেটির অবশ্য তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, ও জানতেই পারে না। সৌরসেনী যেন কিছু সময় ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সুর থেমে যেতে ওরও বাস্তব চেতনা ফেরে, কিন্তু ও কোনো শব্দ করে না। এক মনে ছেলেটির দিকে তাকিয়ে থাকে, কিন্তু নিজের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়াস ওর মধ্যে দেখা যায় না। ময়ূক ওর পরবর্তী সুর তোলার আগে বোধ করে জল খাওয়ার জন্য চাতালে রাখা ওর ব্যাগের দিকে পিছন ফিরেছিল। এমনই সময় ঠিক ওর থেকে মাত্র কয়েক হাত ব্যবধানে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে ও চমকে ওঠে। সৌরসেনী, তুমি? সৌরসেনীর গলায় জড়তার চিহ্ন মাত্র নেই, বরং অকৃত্রিম বিস্ময়ের রেশ রয়েছে। ময়ূখের সরল অভিব্যক্তির পরিবর্তনে সৌরসেনীর মনে হয় ওর ভিতরে যেন কেউ গোলাপের কাঁটা ফুটিয়ে দিয়েছে। ময়ূখের চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তোমার ভালো লেগেছে? খুব একটা মন্দ না। সৌরসেনী এদিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয়। এখানে ওঠা যাবে? তুমি পারবে? আপনি কি কোনোভাবে আমার পাওয়ারকে ডিমিং করছেন ময়ূকবাবু? আপনার পাওয়ার কি? মাই গুডনেস, মিস সৌরসেনী যখন ডিবেট ক্লাবে আসেন গোটা হল সাইলেন্স হয়ে যায় এমনি এমনি। বাহ, আমাকে তো লক্ষ্যও করেন নাকি?
কথাটা অন্য সময় অন্যভাবে বললে শুধুমাত্র সহপাঠী অন্তর্মুখী ময়ূখ বোধহয় এত স্বতঃস্ফূর্ত হয়ে উত্তর দিতে পারত না। কিন্তু এই কিছুক্ষণের মেয়েটির স্বাভাবিক আলাপ পরিচয়তায় সেই জড়তা অনেকটাই কেটে গেছে। ইউনিভার্সিটি ম্যাগনেট সৌরসেনীকে কেনা লক্ষ্য করে বলুন তো? আচ্ছা, সাবধানে এসো, পা যেন না স্লিপ করে। ময়ূক সৌরসেনীর হাত শক্ত করে ধরলে মেয়েটি এক পা টিপের মধ্যে ভারসাম্য রেখে এক লাফে চাতালের ওপর পা ঝুলিয়ে বসে পড়ে। ময়ূক আলতো হাসে। তোমার ব্যালেন্সিং খুব অ্যাকিউরেট। থ্যাংক ইউ। তবে এতে আমার কোনো কৃতিত্ব নেই, কুম্ফুর সৌজন্যে। ময়ূখ হেসে অন্যদিকে মুখ ফেরায়, কিন্তু এই প্রসঙ্গে কোনো কৌতূহল প্রকাশ করে না। সৌরসেনী ব্যাপারটা লক্ষ্য করে বলে, আচ্ছা, তখনের কথাটা শেষ করলে না তো? কোন কথাটা? এই যে আমি ইউনিভার্সিটি ম্যাগনেট কবে হলাম, আর ময়ূকবাবুর এত সময় যে তিনি নোটিস করেন এত কিছু। না করার কি আছে, তুমি তো সত্যিই খুবই ট্যালেন্টেড। এছাড়া ইউনিভার্সিটিতে ফিজ হাইক নিয়ে যে প্রোটেস্টটা হলো, তুমি তো তাদের সামনের দিকেই ছিলে। সত্যি বলতে, তোমরা যদি এতটা এফোর্ট দিয়ে প্রতিবাদটা না করতে, ওরা নিউ রুলস উইথড্র করতোই না। আর ফিজ বাড়লে কত অসুবিধা হতে পারতো, সবার পক্ষে তো অ্যাফোর্ড করা পসিবল না। সৌরসেনী ছেলেটির এই সরল স্বীকারোক্তি ও উজ্জ্বল অভিব্যক্তির দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই ছেলেটির ভিতর বাইরে এতটাই পরিষ্কার, এতটাই স্বচ্ছ যে কোনো ভনিতা অকৃত্রিমতার লেশমাত্র ওকে স্পর্শ করতে পারে না। হৃদয় স্বচ্ছ না হলে কি এতখানি উজ্জ্বল সুন্দর হওয়া যায়? সৌরসেনী অনুভব করে ওর হৃদস্পন্দনের গতি ছন্দহারা হয়ে উঠছে ক্রমশ। যদিও ময়ূকের চোখ এদিকে নেই, তবু কি একটা লুকোচুরির ভয়ে মেয়েটি ওর আরুক্ত মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছু সময় নীরবেই পার হয়। ময়ূককে তাও চুপ করে থাকতে দেখে সৌরসেনী নিজেকে সংবরণ করতে পারে না। আচ্ছা, আমি এলাম বলে কি বাজানো বন্ধ করে দিলে? ময়ূখ যেন এতক্ষণ এখানে ছিলই না, ও এক মনে আকাশের দিকে চেয়েছিল। সৌরসেনীর প্রশ্নে ওর ঠোঁটের সেই সহজ মিষ্টি হাসিটি ফুটে ওঠে। তুমি কিন্তু খুব অভিমানী। শুনে ভালো লাগলো। কথায় কথায় এত রেগে যাও কেন? আমি তো তোমাকে কোম্পানি দেওয়ার জন্যই চুপচাপ আছি, যাতে তোমার বোর না লাগে। সৌরসেনী এতক্ষণ ময়ূখের দিকে না তাকিয়ে এই কথা বলছিল, কিন্তু ওর হাসির শব্দ শুনে ও কিছুতেই ওর এই প্রাণবন্ত হাসি খুশি মুখটা অনুভব করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। ঝাঁকড়া কোকড়ানো মাথা, ফ্যাকাশে রঙের একটা অগোছালো শার্ট পরনে, শ্যামবর্ণ দেহ, অথচ এরই মধ্যে অদ্ভুত শিশুসুলভ সারল্যে মোড়া চোখ দুটো এবং তার চেয়েও অদ্ভুত সুন্দর প্রাণখোলা হাসি। ওর স্পন্দন যেন থেমে যেতে চায়। আকাশের দিকে জলের দিকে স্ট্যাচু হয়ে বসে কত কোম্পানি না দিচ্ছেন, খালি ফাঁকিবাজি। তার চেয়ে দুটো গান শোনাও তো। আজ যে সকালেই একটা সুর তুলেছি, শুনবে? ময়ূখের চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। রুমিকে শোনাবো করেও শোনানো হয়নি, এই নিয়ে আবার বেচারি রাগ না করে। ছদ্মরাগ, গম্ভীর হয়ে থাকার অভিনয় সবই ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে তাল কাটলো এই একটা নাম। সৌরসেনীর মুখ মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। এই রুমি আবার কে? ও গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করল, রুমি কি তোমার বোন? বোন? ওর প্রশ্নে সহজ গলাতে বলল, না না, বরং ও আমার একমাত্র নিন্দুক শ্রোতাও বলতে পারো, এবং আমার খুব ভালো বন্ধু। তোমার শ্রোতা যে একজনই আছে এটা কি করে জানলে? নাকি তুমি একজন ছাড়া কাউকে দেখতে পাও না তাই বলছো? সৌরসেনী প্রাণপণে স্বাভাবিক ছন্দে কথাগুলো বলতে চাইলেও শেষের দিকে ওর বদলে যাওয়া গলার সুর আত্মভোলাই সহপাঠীর কান এড়াতে পারে না। কিন্তু এর কারণ না বুঝে মেয়েটির দিকে ও বিস্মিত দৃষ্টিতে তাকায়। ওর দৃষ্টি অনুভব করে মনের ব্যাকুলতা ঢাকতে পারার ব্যর্থতায় সৌরসেনী পর্যন্ত লজ্জায় লাল হয়ে যায়। তবে কিছু সময় গেলে ময়ূক কিছু আন্দাজ করে হেসে ওঠে। ওফো, তুমি না বড্ড রাগী। তবে হ্যাঁ, এটা আমারই ভুল, ভেরি সরি। শুধু রুমি কেন, তোমারও তো আমার সুর ভালো লাগে, তাহলে তুমিও তো আমার শ্রোতাই হলে। এখনও রাগ করে আছো? ঠিক আছে, তোমার সঙ্গে একদিন রুমির আলাপ করিয়ে দেবো। আচ্ছা, সে দেখা যাবে। আগে একটা গানের সুর শোনাও তো।
গান শুরু করলে ময়ূখের আর কোনো দিকে নজর থাকে না, ও ওতে ডুবে যায়। কিন্তু সৌরসেনী ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। ওর মন অনেকক্ষণ আগেই শান্ত হয়ে গেছে, কিন্তু এখন যেন সম্মোহিত হয়ে যাচ্ছে। চেনা সুরের সঙ্গে গানটাও যেন গুনগুন করতে থাকে মেয়েটির শ্রবণ যন্ত্র। প্রতিটা সুর যতটা জীবন্ত, এই আত্মভোলা ঝাঁকড়া মাথার কালো তরুণটিও ততটাই মন্ত্রমুগ্ধের মতো সুন্দর। সৌরসেনী, সৌরসেনী, হ্যাঁ, সৌরসেনী চমকে ওঠে। কিছু বলছো? কতক্ষণ ডাকছি, ওইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? ও আচ্ছা, সরি। হতচকিত হয়ে এই দুটো উত্তর বেরোয় মেয়েটির মুখ থেকে। সৌরসেনীর গাল দুটো আরক্ত হয়ে গেছে। ও ওর দিকে এতই বিভোর হয়ে চেয়েছিল যে গানের সুরটা কখন থেমে গেছে ও খেয়ালও করেনি। কিন্তু ওর মনের বিহ্বলতা যাতে ধরা না পড়ে, তাই ও ছদ্ম গাম্ভীর্য ধারণ করে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম, কে বলল? কে বলবে, আমি তো দেখলাম। তুমি ভুল দেখেছো। ভুল? আচ্ছা, হবে হয়তো। ময়ূক, উত্তর শুনে গা জ্বলে যায় সৌরসেনীর। তুমি তুমি একটা মিচকে শয়তান, জানো তো? তাই? হবে হয়তো। ময়ূক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলবো না। সুরটা কেমন লাগলো? মোটামুটি, খুব একটা খারাপ না। তুমি কিন্তু খুব কিপটে আছো, জানো তো। সে তো তুমিও খুব ফাজিল আছো, অথচ বাইরে থেকে তো দেখে বোঝা যায় না। ময়ূক হাসে। কয়েক সেকেন্ড ওরা চুপ করে ওখানে বসে নদীর জলের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সৌরসেনী বলে, ময়ূক, বলো। তুমি কি এখানে রোজ আসো? রোজ না হলেও মোস্ট অফ দ্য ডেজ। তোমায় এদিকে কোনোদিন দেখিনি তো। আমরা তো প্রায়ই আসি। তুমি এখানে আসো ঠিকই, কিন্তু এই দিকে খুব একটা আসো না। আর এমনিতেও এই দিকটা খুব নিরিবিলি, সেই জন্যই আমি আসি। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানাই হতো না। আমাকে এবার থেকে রোজ শোনাবে ময়ূক? নিখাদ আবদার, গলায় ছলনার বিন্দুমাত্র আভাস নেই। এই নিখাদ সরল আবদার এই নিজের মধ্যে ডুবে থাকা ব্যক্তিটির পর্যন্ত কানে ঠেকে। এতখানি যত্ন নিয়ে আবদার ওকে বুঝি আর কেউ কখনো করেনি। হৃদয়ের গভীরে বিদ্ধ করে কণ্ঠস্বরের ঋণঋণে সুর। ময়ূক সৌরসেনীর মুখের দিকে এতক্ষণে ভালো করে তাকায়। শোনাবো। অস্ফুটে এই কটি কথা শ্রুতিগোচর হয় সৌরসেনীর। ওর নীল চোখ দুটো কয়েক মুহূর্ত শ্যামবর্ণ পুরুষটির বিস্মিত মুগ্ধ চোখে নিবন্ধ হয়ে থাকে। নদীর কিনারে ডুবন্ত সূর্যের গাঢ় কমলা আভা আড়াআড়ি ওদের মুখের ওপর এসে পড়ে। ওদের চোখ মুখ চিকচিক করে ওঠে, যেন বিকেলের শেষ আলোর শুভেচ্ছা। কিছুক্ষণ পর নিজে থেকেই চমক ভেঙে যায়। ময়ূক চোখ সরিয়ে নেয়, কিন্তু নামিয়ে নেয় না। নিজেদের মধ্যে ঘটা অস্বাভাবিক পরিবেশটা স্বাভাবিক করতেই ময়ূক গলা খাকারি করে। এবার তবে যাওয়া যাক, সন্ধে হয়ে আসছে। হ্যাঁ, চলো। সৌরসেনী রেলিং থেকে নামতে যাবে, এমন সময় ওর হাতে ঘষা লেগে যায়। আউচ! কি হলো, লাগলো কোথাও? না না, সেরম কিছু না, ওই হাতটা একটু ঘষা লেগে গেছে শুধু। দেখি। আরে না না, লাগবে না, কিছু তেমন হয়নি। আরে তোমায় হাতটা দেখাতে বলছি তো। ময়ূক ওর হাতটা টেনে নিয়ে দেখে মেয়েটির ফর্সা চামড়া ঘষে গিয়ে খানিকটা ছড়ে গেছে, লাল হয়ে গেছে জায়গাটা। ও নো, ছড়ে গেছে অনেকটা। আরে ধুস, এই সামান্য জিনিসে কিছু হয় নাকি? ও তেমন কিছু না, আমার অভ্যেস আছে, কিছু হবে না। এক সেকেন্ড, আমার কাছে জল আছে। ময়ূক, বলছি তো আমার লাগবে না। ময়ূক ওর ব্যাগ থেকে জল বার করে মেয়েটির হাতের ছড়ে যাওয়া জায়গাটা ধুয়ে দেয়। ওর ব্যাগে সব সময়ের জন্য যে মলম থাকে সেইটাও লাগিয়ে দেয়। সৌরসেনী সন্ধ্যার আবছা হয়ে আসা আলোয় ছেলেটির যত্নশীল আন্তরিক মুখের দিকে তাকিয়ে থাকে। হয়ে গেছে, আশা করি এবার আর জ্বালা করবে না।
চলো। ময়ূখের ডাকে ষোড়শিনীর চমক ভাঙে। ও নিজের হাতটা ওর ভেতর গুটিয়ে নেয়। হ্যাঁ চলো। আচ্ছা, তুমি এখানে আজ কি করে এলে বললে না তো? কেন, আমার এখানে আসা বারণ নাকি? ময়ূখ বাবুর যে নিভৃতি পছন্দ, আজ তা ভঙ্গ হয়েছে। এইটা খুব একটা ভুল বলনি। তবে নিভৃতি ভঙ্গ হলে কি আর আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতাম ম্যাডাম? বরং আজ সময়টা খুব সুন্দর কেটেছে। ময়ূখের স্বরে কোনো রহস্য নেই, জটিলতা নেই। গঙ্গার পারে বয়ে চলা এই মৃদুমন্দ বাতাসের মতোই তা স্বচ্ছ, আরামদায়ক। এই ছেলেটির ভিতর থেকে যে কটি কথা বের হয় তা যে নদীর জলের মতোই শুভ্র, তাতে দাগের বিন্দুমাত্র প্রলেপ থাকে না বলেই যে তার সোজা হৃদয়ে গিয়ে বাজে, তার ষোড়শিনী যত উপলব্ধি করে, ওর মন তত বিস্মিত, অভিভূত হয়ে যেতে থাকে। ওর মধ্যে যা আছে সবটাই বৃষ্টির ধারার মতো স্বচ্ছ, সুন্দর। সামাজিক জীবের জন্য তৈরি মিথ্যে, কৃত্রিম, রহস্য, পরিচিত আবিধানিক শব্দগুলির সঙ্গে এই ছেলেটির কোনো সম্পর্ক নেই। রোশিনী, চুপ করে আছো যে? ভাবছি যে তুমি এত কথাও বলতে পারো। ইউনিভার্সিটিতে একটা কথাও ফোটে না। আচ্ছা, আমাদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে, তাতে পারফর্ম করবে ময়ূক? না। ও, কয়েক মুহূর্ত আবার নীরবেই কেটে যায়। ওরা পথ ধরে হাঁটতে থাকে। কথাটা যে একটু রুক্ষ হয়ে গেছে তা ময়ূখ নিজেও টের পাচ্ছিল। মেয়েটিকে চুপ করে যেতে দেখে ও বলে, আমার এত হইচই, লাইটস, অডিয়েন্স ভালো লাগে না সৌরসেনী। আই ফিল এক্সস্টেড। এই নদীর ঝাড়, শাল গাছের ছায়ায় সুর তুলতেই আমার ভালো লাগে। ওই মাছরাঙা, ঘরে ফেরা পাখিরা, গাছেরা আমার সুর শোনে। ওরা আমার অপেক্ষায় থাকে, আমিও ওদের গান শোনানোর অপেক্ষায় থাকি। আমার সুর কেমন লাগলো ওরা আমাকে ঠিক জানায়। ওদের থেকেই তো আমি বুঝতে পারি কোন দিন আমার কোন সুরটা ভালো লেগেছে ওদের। আমার এই বৃহৎ শ্রোতাকে ছেড়ে আমি আর কোথাও কি করে যাই বলো তো? সৌরসিনী এই বিষণ্ণ মাখা ধূসর গোধূলিতে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। যদিও অন্ধকারের কারণে আর একজনের কাছে এই মুগ্ধতা ফাঁকিই রয়ে যায়, তবে ও আবেগ নিয়ন্ত্রণ রাখে, বাইরে আসতে দেয় না। আচ্ছা, আর কাউকে শোনাতে হবে না, কিন্তু তোমার এই শ্রোতাদের মধ্যে আমাকেও কিন্তু একটু জায়গা দিতে হবে। না হলে তোমার বাকি বন্ধুদের সঙ্গে ঝগড়া করা ছাড়া আমার কিন্তু আর কোনো রাস্তা থাকবে না। আচ্ছা আচ্ছা, আপনার যা ইচ্ছা তাই হবে ম্যাডাম। আর রাগ করে নেই তো? রাগ কমতে পারে, কিন্তু তার জন্য আমায় ঘুগনি খাওয়াতে হবে। খুব খিদে পেয়ে গেছে। ওদিকে একটা ভালো ঘুগনির দোকান আছে, যাবে? নিশ্চিত, চলুন। ময়ূক আর সৌরসিনী একটা ঘুপচির মতো দোকানে আসে। আর একটু দূরে শোভাবাজার ফেরিঘাট। আস্তে আস্তে আলোকিত হয়ে উঠছে জায়গাটা। আর তারই সংলগ্ন এলাকায় কয়েকটা চা, পান, ঘুগনির মতো দোকান আছে। সৌরসেনী রাস্তায় পড়ে থাকা একটা ইঁট লক্ষ্য না করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ার আগেই ময়ূখ ওর কোমর জড়িয়ে ওকে নিজের দিকে টেনে নেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়েটিও ওকে আঁকড়ে ধরে। সৌরসেনী ঠিক ময়ূখের বুকের কাছটায়। আপাত উদাসী নির্বিকার ছেলেটি বোধহয় এই প্রথম এই দুধ সাদা গৌড় বর্ণের নারীটিকে এত কাছ থেকে দেখে, ভালোভাবে দেখে। ওর সমুদ্ররঙা নীল চোখ দুটিতে এই প্রথম ওর দৃষ্টি সচেতনভাবে আটকে যায়। উল্টো দিকে ময়ূখের এত কাছে নিজেকে আবিষ্কার করে সৌরসেনীর ভিতর দিয়েও উচ্ছল রক্তস্রোতের ঘূর্ণি বয়ে যায়। বিশেষত এতক্ষণে ছেলেটির সজাগ মুগ্ধ দৃষ্টি নিজের উপর দেখে ও কেঁপে ওঠে। সদ্বিদ ফিরে পেয়ে ময়ূখ ওকে ছেড়ে দেয়, আর রক্ত মুখে সৌরসেনীও অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। চলো যাই, খুব খিদে পেয়েছে। শুভমিতা যখন চোখ খোলে তখন কয়েক সেকেন্ড ওর সবকিছু ফাঁকা লাগে। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে রয়েছে। কয়েক মুহূর্ত মনে হয় ও বুঝি ওর কলকাতার বাড়িতেই শুয়ে রয়েছে, ওর বাবা মা মাথার কাছে বসে। কিন্তু একটু স্বাভাবিক হতে দেখতে পায় ওর সামনে অনেকে বসে আছে। শুভ, আর ইউ ওকে? আমার মনে হয় ওর ধীরে ধীরে জ্ঞান ফিরছে। একটা প্রচ্ছন্ন উদ্বিগ্ন কণ্ঠস্বর নাড়া দিয়ে যাচ্ছে শুভমিতাকে। আশেপাশে চাইতে ও বুঝতে পারে ও নিজের ঘরে নয়, ইংল্যান্ডেই ওর ঘরে শুয়ে রয়েছে।
চোখ চাইতে সবার আগে যার উপরে চোখ পড়ে সে পৃথা। ওর বন্ধুটি চিন্তিত মুখে ওর দিকে চেয়ে রয়েছে। পৃথা, তুই এখানে? কথা বলতে গিয়ে শুভমিতার স্বর আটকে যায়, ওর গলা ব্যথায় টনটন করছে। আরে উঠছিস কেন তুই? শুয়ে পড়। এত তাড়াহুড়ো কেউ করে? শুভমিতা শান্ত হয়ে উঠে বসে। মুখে কোনো কথা বলে না, কিন্তু ওর মাথা এত ভারী হয়ে রয়েছে আর যন্ত্রণা হচ্ছে যে ও বেশিক্ষণ বসতে পারে না। পৃথা ওকে ধরে শুইয়ে দেয়। শুভমিতা কপালে হাত দিতে বোঝে ওর মাথাটা ওখান থেকেও ব্যান্ডেজ করা। একটু ধাতস্থ হতে ও আশেপাশে চোখ মেলে দেখে শুধু পৃথাই নয়, রেবা, দীপ্ত সবাই এই ঘরে রয়েছে। আরও একজনের প্রতি ওর দৃষ্টি আকর্ষিত হয় যে অদূরে থমথমে গম্ভীর মুখে সোফায় বসে রয়েছে। শুভমিতা জিজ্ঞাসু মুখে পৃথার দিকে তাকায়, খুব ধীরে ধীরে বলে, কি হয়েছে পৃথা? আমি এখানে এলাম কি করে? আমার তো ইউনিভার্সিটি থাকার কথা। সন্ধে হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোকে এখন আর কথা বলতে হবে না, চুপ করে রেস্ট নে। আমি সব পরে বলছি। ডক্টর তোকে কিন্তু স্ট্রিক্টলি রেস্ট নিতে বলে গেছেন। কিন্তু এইসব কি করে হলো? আমার তো কিছু মনে পড়ছে না। এত মাথা যন্ত্রণা করছে, সব জায়গায় ব্যান্ডেজ। আজ তো স্যাটারডে। আমার প্রফেসর অ্যালবার্টের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। সেখানে এভাবে আমি বিছানায় শুয়ে, এইসব কি হচ্ছে? আমাকে একটু বলবি প্লিজ? আমি কিছু বুঝতে পারছি না। শুভমিতা খুব আস্তে আস্তেই কথাগুলো বলে। এত কথা বলতে ওর যে বেশ বেগ পেতে হয়েছে এটাও উপস্থিত সকলেই বুঝতে পারে। বন্ধুর কাতর কণ্ঠে পৃথার মনও ভারী হয়ে ওঠে। ও খুব আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিচ্ছু হয়নি শুভ, ওকে কথা বলতে বারণ করলাম না? ইউনিভার্সিটি যাবার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কিছু না, তুই রেস্ট নে, দেখবি সকালে সব ঠিক হয়ে গেছে। তুই এত প্রেসারাইজ করিস না তো নিজেকে। কিন্তু শুভমিতার অবসন্ন অথচ কৌতূহলী চোখ দুটো ওই সোফায় বসে থাকা এরিকের উপর স্থির হয়ে যায়। ও এখানে কি করছে? আসলে তুই যখন সিঁড়ি থেকে পড়ে যাস, এরই কাছেই ছিল। ওই নিয়ে এসেছে তোকে, তারপর আমাকে ডাকলো, না হলে তো আমরা জানতে পারতাম না। তাই ওই, আমার তো কিছু। শুভমিতার পৃথার কথাগুলো যেন বিশ্বাসই হতে চায় না। কিন্তু ওর ক্লান্ত মন এখন কিছু ভাববার অবকাশও পায় না। মিস গুপ্তা, আপনি আপনার বন্ধুকে চুপ করে থাকতে বলুন না কিছুক্ষণের জন্য। আমার মনে হয় তার মনে চলতে থাকা দ্বিধাদ্বন্দ্বগুলোর উত্তর তিনি আগামীতেও পাবেন। অ্যাটলিস্ট যখন তিনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন সেই সময়টার জন্য অন্তত তার অপেক্ষা করা উচিত। আমি তো কিছু বলিনি পৃথা। একজনের যখন এতই অসুবিধা, তখন কে আসতে বলেছে? আমি তো কাউকে থাকতে বলিনি। শুভমিতা পাশ ফিরে শুয়ে পড়ে। গলায় অভিমানের ছাপ অত্যন্ত স্পষ্ট। অদূরে সোফায় বসে থাকা ব্যক্তিরও কান এড়ায় না তা, কিন্তু তার ভাবমূর্তিতেও এর ফলে কোনো পরিবর্তন দেখা যায় না। সে তেমনই গম্ভীর হয়ে বসে থাকে। আহা শুভ, রাগ করো না বোন। এরিক তো ঠিকই বলেছে, তোমার শরীর ঠিক নেই, এখন তো কথা বলো না। রেবা এগিয়ে এসে শুভমিতার পাশে বসে। আমি তোমাদের বড্ড জ্বালাতন করছি না বৌদি? শুভমিতার ছলছল চোখ দেখে রেবার মনো ব্যথাতুর হয়ে ওঠে। এমন করে বলতে আছে শুভ, কিচ্ছু জ্বালাতন হয়নি আমাদের। তুমি তো আমাদের ছোট বোন। একটু আগে এরিক কেন ধমক দিল বুঝতে পারছো তো রেবা? এইটুকু মেয়ের সবেতে পাকামি, নিজে উঠতে পারছে না, কথা বলতে পারছে না, আবার চিন্তা করছে আমাদের সমস্যা হচ্ছে কিনা। দীপ্তর ছদ্মরাগে উপস্থিত সকলের মুখে হাসি ফুটে ওঠে, একমাত্র এই বাড়ির সঙ্গে সদ্য পরিচিত শ্বেতাঙ্গ যুবকটি ছাড়া। শুভমিতার মুখ আস্তে আস্তে স্বস্তিতে উজ্জ্বল হয়ে ওঠে। আমায় একটু জল দেবে? নিশ্চয়ই, দাঁড়া। পৃথা, ওকে একটু ধরো তো প্লিজ। রেবা মেয়েটির মুখের সামনে গ্লাস ধরলে শুভমিতা একটু একটু করে জল খেয়ে নেয়। শুভ, তুমি শো, আমি তোমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। আর পৃথা, এরিক, তোমরাও একটু ওয়েট করো, কিন্তু আজকে ডিনারটা কিন্তু এখানেই করে যেতে হবে। বাট বৌদি, দেয়ার ইজ নো বাট পৃথা। তোমরা অনেকক্ষণ না খেয়ে আছো, আমি খাবার তৈরি করতে যাচ্ছি, খেয়ে তারপর ছুটি। ওকে? আচ্ছা, ওকে।
এতক্ষণ বসে থাকায় শুভমিতার আবার মাথা যন্ত্রণা করতে আরম্ভ করে। পৃথা ওকে মাথায় হাত দিতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কি রে আবার? না না, নাথিং সিরিয়াস। বসে আছি তো এই জন্য হালকা একটু ব্যথা করছে। আমার একটু ধরবি প্লিজ পৃথা, আমি একটু শুই। হ্যাঁ হ্যাঁ। পৃথা খুব যত্নে মেয়েটিকে শুইয়ে দেয়। যদিও রোগীর চোখ অন্য আর একজনের উপরেই লুকিয়ে চুরিয়ে ঘোরাফেরা করছে। অন্য সময় হলে এরিক এখানে কি করছে, কেন এতক্ষণ ধরে বসে রয়েছে, এরকম হাজারটা প্রশ্ন মনে আসত। কিন্তু এখন ওর দুর্বল স্নায়ু প্রিয় পুরুষটিকে নিজের জন্য উদ্বিগ্ন হতে দেখে আর তাকে এত কাছে পেয়ে মনে কোনো প্রশ্নই জাগতে দেয় না। বিশেষত ওকে শোয়ানোর সময় ওর মুখভঙ্গি যন্ত্রণায় কুঁচকে উঠলে ওদিকে বসা মানুষটিরও যে নীল চোখের মনে দুটো কোমল ও বেদনাতুর হয়ে উঠেছে, সেটা লক্ষ্য করে শুভমিতার মনে ভালো লাগার পরশ ছুঁয়ে যায়। ওর শারীরিক যন্ত্রণার উপর মনের উপশমের প্রলাপ পড়ে যান। শুভমিতা চোখ খুলেই শুয়েছিল। এমনই সময় দরজার বাইরে রুষা আর ঋষভকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ও হাত নেড়ে ওদের কাছে ডাকে। ছেলে মেয়ে দুটি যেন এই অপেক্ষাতেই ছিল। বাবার দিকে এক পলক তাকিয়েই ছুটে যায় ওদের পিসিমণির কাছে। পিসিমণি, পিসিমণি তুমি কেমন আছো? ভাই তুই সর, দেখছিস না পিসিমণির রাও হয়েছে, দূরে থেকে কথা বল। শুভমিতার অসুস্থ শরীরেও হাসি ফোটে। বলে বাবা, আমাদের রুষা বুড়ির সব দিকে নজর আছে। এতক্ষণ পিসিমণির কাছে আসা হয়নি কেন? আমরা তো আসতেই চাইছি, কিন্তু মাম্মা বাবা কিছুতে আসতে দিচ্ছে না। সেই স্যাটারডে থেকে বলেই যাচ্ছি, একবার আমাদের যেতে দাও। রিভু, হোয়াট ইজ দিস? দীপ্তর গম্ভীর গলা শুনে রিভু ভয় পেয়ে যায়। তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম তো, তাও কেন এসেছো? পিসিমণি এখন অসুস্থ, এত বেশি কথা বলা ওর বারণ। আচমকা কিসের জন্য বকুনিটা পড়ল বুঝতে না পেরে ঋষভ আর রুষার চোখ ছলছল করে ওঠে। বিশেষত ঘরে দুজন অপরিচিত মানুষের সামনে বাবার ধমকটা আত্মসম্মানে লাগে। শুভমিতা ওর মনের সংশয় নিয়ে উপস্থিত কাউকেই কোনো প্রশ্ন করে না। রিভু, রুষা, এসো তো। পাপার কথায় রাগ হয়েছে? দেখি, আমার কাছে এসো। শুভমিতা ওদের নিজের কাছে বসিয়ে ওদের দুজনের হাত ধরে। রিভু, রুষা রাগ করলে পিসিমণির কি ভালো লাগে বলো? ওই দেখো, আমার ড্রয়ারে দুটো চকলেট রাখা আছে। গো অ্যান্ড গেট দ্যাট। বাবা কিছু বলবে না। যাও সোনা, নিয়ে এসো। রুষা গিয়ে শুভমিতার ড্রয়ার খুললে ওখানে সত্যি সত্যি চকলেট খুঁজে পায়। ওর চক চকচক করে ওঠে। এই দেখ ভাই, পিসিমণি আমাদের জন্য কত বড় চকলেট নিয়ে এসেছে। থ্যাংক ইউ পিসিমণি। ইউ আর মোস্ট ওয়েলকাম রিহু বাবু। এবার আর মন খারাপ নেই তো? ওরা দুই ভাই বোন হেসে মাথা নাড়ালে দীপ্তর মুখের পেশিও নরম হয়ে আসে। এই যে ব্যাটালিয়ান, পিসিমণির সঙ্গে দেখা তো হয়ে গেছে, চকলেট পাওয়াও হয়ে গেছে। এবার ভেতরে যাও, পিসিমণিকে একটু রেস্ট করতে দাও। বাই বাই পিসিমণি। টাটা আন্টি, টাটা আঙ্কেল। পৃথা আর এরিক ওদের দিকে হাসি মুখে টাটা করে। রিভু আর রুষা ঘর থেকে চলে গেলে শুভমিতার মুখ গম্ভীর হয়ে ওঠে। আজ কি বার পৃথা? রেবা শুভমিতার জন্য চিকেন স্যুপ তৈরি করে এনে মেয়েটিকে খাইয়ে দেয়। বাকিদেরও এখানেই খেতে দিয়ে দেয়। জ্ঞান ফেরার পর শুভমিতা অনেকক্ষণ জেগেছিল, কিন্তু খাবার পর ওষুধ পড়লে আর বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারে না। ও ঘুমিয়ে পড়লে বাকিরাও এবার উঠে পড়ে। শুভমিতার ঘরের আলো নিভিয়ে ওর দরজা ভেজিয়ে বাইরে আসে সকলে। আমি একটা কথা বলতে চাই। শুভমিতার বাবা মা বারবার কল করছে। এই কদিন আমি কোনোভাবে ইগনোর করে গেছি, কিন্তু এবার তো ওর সেন্সও ফিরে এসেছে। তো এবার কি বলবো? ওর যদি আজকেও জ্ঞান না ফিরতো, ওর পেরেন্টসকে তো আমাদের জানাতেই হতো। কিন্তু শুভর যা কন্ডিশন, সে এখন কারোর সাথেই কথা বলতে পারবে না। আজকে কেমন প্রশ্ন করছিলে দেখছিলে না? আর ডক্টর তো বলেছে ওর কোনো ফিজিক্যাল হ্যামারেজের সঙ্গে বড় মেন্টাল স্ট্রেস পেয়েছে। আর ও যা উইক, ওকে কোনোভাবে এক্সাইটেড করা যাবে না। বাড়ির লোকের সঙ্গে কথা বললে এই মোমেন্টে ব্যাপারটা হয়তো আরও কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। কিন্তু পৃথা ওর শরীর এখন উইক বলে ও কিছু না হয় জিজ্ঞাসা করছে না। কিন্তু সুস্থ হলে তোকে সবটা বলতে হবে। সে যখন হবে বোঝা যাবে দীপ্তদা, কিন্তু এখন ওর হেলথ নিয়ে একদম রিস্ক নিতে পারবো না। আর অ্যাকচুয়ালি ওরকম একটা অ্যাক্সিডেন্ট কি করে ঘটলো সেটাও তো আমাদের কাছে ক্লিয়ার নয়। আমি বলি কি, এসব এখন বাদ দাও, মেয়েটাকে সুস্থ হোক। ওকে নিয়ে আমার কিন্তু রীতিমতো ভয় লাগছে। মেয়েটা যে সুস্থ হচ্ছে
এটাই সব থেকে বড়। এত ভালো হাসি খুশি একটা মেয়ে ছিল, কি করে যে ওর সঙ্গে এসব হচ্ছে। এই কদিন আগে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, আবার এখন একটা। রেবার মুখ থেকে একটা দীর্ঘশ্বাস পড়ে। ওর ভারী হয়ে আসা মন আর বাকিদের নিশ্চুপ সমর্থন যেন পরিবেশকে আরো ভয়াবহ করে তোলে। তবে এই স্বল্প পরিচিত সম্পূর্ণ অনাত্মীয় মেয়েটির প্রতি রেবার অন্তরের ব্যগ্রতা ও স্নেহ উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করে যায়। এই স্নেহশীলা প্রবাসী রমণীটিকে শ্রদ্ধা না করে পারে না এরিক আর পৃথা। রেবাদি, এবার আমায় উঠতে হবে। পৃথা ইতস্তত করে কথাটা বলে। শুভর তো সেন্স ফিরে এসেছে। ডক্টর বলেছেন ও সেন্স ফেরা পর্যন্ত খুব ভাইটাল টাইম, বাট মনে হচ্ছে তো এখনও ডেঞ্জার থেকে বেরিয়ে এসেছে। এছাড়া আপনারা তো আছেনই, আমায় এবার একটু যেতে হবে। নিশ্চয়ই পৃথা, তুমি সত্যি এই কদিন খুব করেছো। তুমি ওর সাথে সব সময় ছিলে, হসপিটালেও 2 দিন ছিলে। তুমি সত্যিই শুভমিতার খুব ভালো বন্ধু। এবার তোমারও একটু রেস্টের প্রয়োজন আছে। তুমি যাও, বাড়ি যাও, আমি তোমার দাদা তো আছি। আই এম এক্সট্রিমলি সরি, আমার সত্যি ভীষণ খারাপ লাগছে, কিন্তু পরশু একটা পেপার প্রেজেন্টেশন আছে। লাস্ট মোমেন্টে শুভর অ্যাক্সিডেন্ট হলো, সব মিলিয়ে অনেকটা আসলে ডিলে হয়ে গেছে। ওর মেডিকেল রিপোর্টটাও সাবমিট করতে হবে, না হলেও ওকেও শোকজ করতে হতে পারে। আমরা দুজন মিলে যে প্রজেক্টটা করছিলাম সেটার জন্য নেক্সট সেমিনারটা খুব ভাইটাল। ওখানে দুজনের একজনকে তো থাকতেই হবে, আবার ও সুস্থ হতে হতে আমাকে কাজটাও একটু এগিয়ে রাখতে হবে। ইটস ওকে, আমরা সবটাই বুঝতে পারছি পৃথা। রেবা এগিয়ে এসে ওর হাত দুটো নিজের মুঠোর মধ্যে পুরে বলে, কাজ কতটা ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি, আর শুভ সত্যিই খুব লাকি। না হলে এই সময়ে এমন বন্ধু কি পাওয়া যায়? তুমি মন ছোট করো না বোন, আমরা তো আছি। আমরা তোমার বন্ধুর অযত্ন হতে দেব না। জানি বৌদি, এমন অচেনা জায়গায় আপনাদের মতো মানুষ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। শুভ সত্যিই খুব লাকি। আপনারা ওর জন্য যা করছেন তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। এমন করে বলতে নেই বোন। পৃথা অনুভব করে ওর হাতের মধ্যে রেবার হাতের একবার কেঁপে ওঠাটা। যদিও রেবা মুহূর্তের দুর্বলতাকে প্রশ্রয় দেয় না, চোখের কোণটা আলতো করে মুছে নেয়। রেবার থেকে 6 বছরের ছোট ওর বোন কলেজে পড়বার সময় একটা বাস দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর অনেক বছর বাদে শুভমিতা যখন বিদেশে ওর বাড়িতে থাকা আরম্ভ করে, এই গত 1.5 বছরের মধ্যে ও যেন মেয়েটির ভিতর ওর হারিয়ে যাওয়া বোন আভাকে দেখতে পায়। এক্সকিউজ মি, আমার কিছু বলার আছে। এতক্ষণে এরিক এই প্রথম কথা বলে। বলো এরিক, কি বলতে চাও? এরিকের অভিব্যক্তিতে কোনো জড়তা ছিল না এতক্ষণ। তবু উপস্থিত সবার দিকে চেয়ে একবার গলা খাকারি করে নেয়। ইফ ইউ ডোন্ট অবজেক্ট, আমি আজ রাতটা শুভমিতার সঙ্গে থাকতে চাই। এরিক এরকম কিছু বলতে পারে কেউ আশাই করেনি। ওর কথা শুনে সকলে ওর থেকে বিস্মিত হয়ে তাকায়। ওদের মুখের ভাব দেখে এরিক আবার বলে, আই নো ইট ইজ সাউন্ডিং আ লিটল ওয়ার্ড, বাট ও এখনও ফুলি রিকভার করেনি। আই থিঙ্ক সামওয়ান শুড স্টে উইথ হার টুডে। পৃথাও আজকে চলে যাচ্ছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওর যাওয়াটা কতটা ক্রুশিয়াল, এতে কোনোই অসুবিধা নেই। অ্যান্ড আপনাদের উপর এই কদিন খুব প্রেশার গেছে। ইউ অলসো নিড রেস্ট। তাই আপনারা পারমিশন দিলে আজ রাতটা আমি শুভমিতার কাছে থাকতে চাই। ও একটা সাবকনসিয়াস ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আই থিঙ্ক আই শুড স্টে উইথ হার। ও আমার কথা অবিশ্বাস করবে না। সবই তো বুঝলাম এরিক, কিন্তু ইটস ওকে এরিক। দীপ্তর কথা শেষ হতে পারে না, তার আগেই রেবা ওকে থামিয়ে দেয়। তুমি যদি চাও আজকে রাতটা শুভমিতার সঙ্গে থাকতেই পারো, কোনো অসুবিধা নেই আমাদের। শুভমিতার হসপিটালে থাকার সময় এরিক যেভাবে গোটার সময় থম মেরে ওখানেই বসেছিল, তাতে ওদের দুজনের মধ্যে যে কিছু একটা আছে তা দীপ্ত, রেবা বা পৃথা সকলেই টের পেয়েছে। কিন্তু পরিস্থিতি সঙ্গীন হওয়ায় এ বিষয়ে আলাদা করে কেউ কিছু উল্লেখ করেনি। এরিক 2 দিন হাসপাতাল থেকে কোথাও নড়েনি। বাড়িতে আসার সময়ও যে ও সঙ্গে থাকবে এও জানত। দীপ্ত মনে মনে এই ভয়টাই পাচ্ছিল, এরিক এখানেও না মেয়েটির সঙ্গে থাকতে চায়। কিন্তু ও কিছু বলতে যাওয়ার আগেই রেবা ওকে থামিয়ে দিল। ও চোখের ইশারায় বারণ করলে ও চুপ করে যায়। আমার মনে হয় এরিক ইজ রাইট, ও সঙ্গে থাকলে ভালোই হবে। আর ডক্টরের সঙ্গে তোর কথা হয়েছে, শুভর মেডিকেল কন্ডিশন ও ভালো বুঝতে পারবে।
বাট এরিক তো এই কদিন এখানেই আছে, ওরও নিশ্চয়ই রেস্টের প্রয়োজন। সেখানে শুভমিতার রাত্রে কোনো দরকার হতে পারে, ফলত এরিকে ডিস্টারবেন্স হতে পারে। তা থ্যাংক ইউ মিস্টার সিনহা ফর ইউর কনসার্ন, বাট আই শ্যাল ম্যানেজ। এরিকের কণ্ঠস্বর গম্ভীর না হলেও ওর চোখ দীপ্তর দিকেই স্থির হয়ে আছে। গলায় কাঠিন্য না থাকলেও এই যে অনুমতির সুর নয়, বরং সিদ্ধান্ত, উপস্থিত সকলেই বোঝে সেটা। রেবা ইশারায় স্বামীকে উষ্ণ হতে বারণ করে। বললাম তো এরিক, তুমি থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। তুমি শুভর কতটা কেয়ার করো আমরা সকলেই এই কদিনে দেখেছি। তোমার মতো ওর খেয়াল হয়তো আমরাও রাখতে পারবো না। ইটস ওকে, তুমি ওর রুমে যেতে পারো। থ্যাংক ইউ মিসেস সিনহা। ইউ আর মোস্ট ওয়েলকাম এরিক। মিষ্টিভাষী রেবার কথা শুনে এরিকের শক্ত চোয়াল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। তুমি রুমে যাও, শুভ যতক্ষণ ঘুমাচ্ছে তুমিও রেস্ট নিতে পারো। ইয়া শিওর। এরিক এখান থেকে চলে গেলে পৃথাও বেরোনোর জন্য তৈরি হয়। যাই হোক বৌদি, আমি এবার উঠি। এসো বোন, অনেক রাত হয়ে গেল, সাবধানে ফিরো, আর পৌঁছে কিন্তু জানিও আমাদের। নিশ্চয়ই বৌদি। আসছি দীপ্তদা। পৃথা বেরিয়ে গেলে রেবা দরজা আটকে ড্রয়িং রুমে ফিরতে দীপ্ত চাপা ভৎসনা করে ওঠে স্ত্রীকে। এটা কি ঠিক হলো? একটা ছেলেকে চেনো না, জানো না, থাকার জন্য পারমিশন দিয়ে দিলে। মেয়েটা অসুস্থ, ওর যদি কোনো ক্ষতি করে, আমরা কতটুকু চিনি ওকে? তুমি এত রাগ করছো কেন? তুমি কি ছেলেটাকে দেখোনি? ও শুভমিতাকে ভালোবাসে, বোঝনি সেটা? দুদিন কিন্তু মেয়েটার সঙ্গে ঠায় হসপিটালে বসেছিল, ওর মুখটা দেখেছিলে, তবুও বলছো ওকে বিশ্বাস করা যায় না। ওর জন্য ক্ষতি হবে শুভর। ডোন্ট অ্যাক্ট ইম্যাচিওরি। ওর সঙ্গে শুভমিতার পার্সোনাল ইকুয়েশন যেমনই হোক, আমরা তো ছেলেটাকে চিনি না। দুদিনের আলাপে সারা রাত ওকে থাকতে দেওয়াটাকে ঠিক হলো? কাল সকালে শুভমিতাই যদি প্রশ্ন করে, তুমি কি বলবে? ইউ নো হোয়াট দীপ, তোমার মানুষ চেনার ক্ষমতা না সত্যি বড্ড কম। প্লিজ বিশ্বাস করো, আমি তোমার মতো করে চিনতেও চাই না। আর ভুলো না, শুভমিতাকে আমরা যতই ভালোবাসি, ও কিন্তু আমাদের নিজেদের কেউ না। ওর কিছু হলে আমাদেরকে জবাব দিতে হবে। তুমি ভুলে যাচ্ছ শুভমিতা একজন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, ও আভা নয়। ওকে আভা ভেবে ট্রিট করা বন্ধ করো। আভার ওপর তোমার যতটা অধিকার, শুভর ওপর ততটা নয়, এটা তুমি বারবার ভুলে যাচ্ছ। দীপ, নিজের তোরে কথা বলে গিয়ে রেবার অভিব্যক্তি লক্ষ্যই করেনি ও। স্ত্রীর সংবেদনশীল জায়গা বুঝে কোনোদিনও আঘাত করে না, কিন্তু এখন স্ত্রীর চোখে জল দেখে ওর মন চঞ্চল হয়ে ওঠে। রেবা। দীপ্ত রেবার হাত ধরতে চায়, কিন্তু এক সেকেন্ড দাঁড়ায় না। ওর হাত ছাড়িয়ে ও চোখ মুছতে মুছতে ঘরে চলে যায়। ফাক! দীপ্ত রাগে বিরক্তিতে সোফার হাতলে ঘুষি মেরে দেয়। শনিবার একটা ক্লাসের জন্য ইউনিভার্সিটির পুরনো লাইব্রেরি থেকে একটা বই নেওয়া খুব জরুরি শুভমিতার জন্য। আর বইয়ের প্রথম সংস্করণ এতটা বিরল যে সব জায়গায় পাওয়াও যায় না। তাই বিকেলবেলা যখন ভিড় হালকা হয়ে যায়, শুভমিতা সেই সময় বই নিতে যায় ওখান থেকে। আজ আবার আকাশ মেঘলা করে এসেছে। ঠান্ডা বাতাসের সঙ্গে মেঘলা পরিবেশ মিলে গিয়ে অন্য দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও নেমে গিয়েছে। সেই কারণেই বোধহয় আজ ইউনিভার্সিটিতে অনুপস্থিতির হার বেশি। পৃথার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দেরিও হয়ে গেছে। এই জন্য এখন ওকে এই ফাঁকা করিডোরের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। বিরক্তিকর। সব দোষ ওই আপদটার। পৃথার সঙ্গে যদি ওই রকম গড়াগড়ি দিয়ে গল্প না করতো, শুভমিতার ওদের দেখে দুম করে কি মাথাটা গরম হতো? আর না এতটা দেরি হয়ে যেত। আচ্ছা ছেলে ওই এরিক, জীবনটা ওর ঝালাপালা করে দিল একেবারে। মাঝে মাঝে যে পরিমাণ রাগ আর বিরক্তি হয় ওই ছেলেটির ওপর, যেন মনে হয় দুম করে পিছে একটা কিল বসিয়ে দিই। সবার সঙ্গে ওর হেসে গদগদ হয়ে গায়ে পড়ে কথা বলা চাই, বিশেষত মহিলা দেখলে দরদ যেন উথলে ওঠে। এরপর আলগা পিরিত দেখাতে আসুক, শুভমিতাও দেখাবে কত ধানে কত চাল। আসলে চরিত্রটাই খারাপ, কোথাকার লোক দেখতে হবে না। এই দেশের লোকগুলোর স্বভাবেই আছে 2 নম্বরই, ইতিহাস সাক্ষী আছে। ওটা ওই উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। এই জন্য শুভমিতা এই দেশের লোকজনকে একদম পছন্দ করে না। অবশ্য নিজেরও দোষ আছে। ওর 140 কোটির দেশে কি কোনো ছেলে ছিল না যে ওকে এই আপদটাকেই পছন্দ করতে হলো? অবশ্য যতটা খারাপ ও ভাবে ততটাও মন্দ নয় এরিক। আসলে ওর গালটা যখন চওড়া হয়ে যায়, গালে যে ভাঁজ পড়ে,
নীল চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, কি সুন্দরী না লাগে। শুভমিতার মনে হয় ওর হৃদয়ের স্পন্দন থেমে যাবে, ওর দিকেই তাকিয়ে থাকে সবসময়। সেদিন এরিক ওকে যে জায়গায় নিয়ে গেছিল তা ভারী সুন্দর ছিল। তারপর ওদের ওই নিবিড় কাছে আসার মুহূর্তটা, স্পর্শহীনতার স্পর্শ। সেদিনের পর থেকে শুভমিতার যতবার ওই ঘটনাটা মনে পড়েছে শিউরে উঠেছে। শুভমিতা চোখ বন্ধ করে নেয়, এখন ওসব ভাবতে চায় না। আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসছে, মেঘ ঢেকে চারিদিক অন্ধকার হয়ে গেছে। হঠাৎ শুভমিতা নিজেকে আবিষ্কার করে এক বন্ধ ঘরের ভিতর। বাইরে বজ্রপাতের আওয়াজ হচ্ছে, সব আলো নিভে গেছে। চারিদিকে যতদূর দেখা যায় শুধু কালো অন্ধকারের স্তূপ। What are you doing out here, madam, at this hour? শিরদাঁড়া বেয়ে স্রোত বয়ে যাওয়ার শটটা কানের কাছে ফিসফিসে রুক্ষ স্বরে কথাটা বলতে শুভমিতা চমকে উঠে পাশ ফিরে তাকায়। শুভমিতার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, যেন কোটর থেকে বেরিয়ে আসবে। হৃদস্পন্দন পর্যন্ত থেমে যাওয়ার জোগাড় হয়। এর আগেও শুভমিতা একবার দেখেছে ওকে, চোখ দুটো সাপদের মতো লাল, হায়নার মতো হিংস্র চাহনি। অন্ধকারে লোকটির আর কিছু দৃশ্যমান নয়, শুধু ধপধপে সাদা চেহারার মধ্য থেকে বড় দাঁত বেরিয়ে আসছে মুখের দুই পাশ থেকে। এবার যেন লোকটি এগিয়ে আসছে ওর দিকে, খুব ধীরে ধীরে। শুভমিতা এক পা করে পিছিয়ে যাচ্ছে, ভয়ে ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। You should have known this place is prohibited. Everyone is not allowed to enter. And if you have dared, you have to accept the consequences. Who are you? Please leave me. I don't know anything. I have not done anything. Please let me go. Definitely, we will let you go. Though you don't know us, but we know you very well, madam. ম্যাডাম কথাটা একদম শুভমিতার কানের কাছে মুখ নিয়ে এসে বলে। লোকটির স্বর বরফের মতো ঠান্ডা। শুভমিতা ওর থেকে যে দূরত্বে আছে সেখান থেকে ওর বড় হাত বাড়িয়ে মেয়েটিকে ধরে ফেলা কোনো বড় কথা নয়, কিন্তু শুভমিতার এই ভয় যেন লোকটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। শুভমিতা পেছোতে পেছোতে একটা বেঞ্চে ধাক্কা খেয়ে নিচে বসে পড়ে। সরুন, আমায় ছেড়ে দিন প্লিজ। You are speaking a different tongue, madam. পিশাচটির চোখ কয়েক মুহূর্ত রক্তের গন্ধ পাওয়া হিংস্র দানবের মতো জ্বলে ওঠে। ওর কণ্ঠস্বর আরও হিমশীতল হয়ে যায়। English. Only English. পর মুহূর্তে আবার ওর স্বাভাবিক বর্ণে ফিরে এসে বলে, You are in England now. So, in which language do you speak? I could not hear properly. What language, madam? পিশাচটির চোখ ওর চোখের কোটর থেকে বেরিয়ে শুভমিতার মুখের কাছে চলে এলে মেয়েটি ভয়ে চোখ ঘুরিয়ে বন্ধ করে নেয়। Which language? ইংলিশ। Right. That's like a good girl. I really don't understand. Why do people love to make me angry all the time? They all test my patience every moment. লোকটি হাঁটু গেড়ে শুভমিতার কাছে এগিয়ে আসে। ওর সারা দৃষ্টি শুভমিতার পা থেকে মাথা পর্যন্ত মেপে চলেছিল। Though your skin tone is not of the blue blood origin, but you have some extremely appreciable curves. I must admit. লোকটির বড় বড় ধারালো নখ সক্রিয়ভাবে মাঝারি করে এনে মেয়েটির গায়ে হাত দিতে যাবে। শুভমিতা চিৎকার করে ওঠে শরীরের সমস্ত জোর দিয়ে। বাঁচাও, বাঁচাও! Again, the same mistake. I told you pronounce only English when I am around, not your filthy barbarous talents. But no worry, as
you have made the mistake twice, I have to give the punishment. লোকটির দাঁতগুলো আবার লম্বা হতে থাকে, নখ বড়, চোখ ভাঁটার মতো। ও হাত বাড়িয়ে শুভমিতার শরীর থেকে ওর সোয়েটারটা খুলে নেয়। এই অসম অতিপ্রাকৃতিক শক্তির সঙ্গে লড়াই করতে ব্যর্থ মেয়েটি চিৎকার করে ওঠে। লিভ প্লিজ, লিভ প্লিজ, প্লিজ লিভ মি, সেভ সামওয়ান, সেভ মি প্লিজ, প্লিজ সেভ মি। Shout, man. Shout. Shout more loudly. The blizzard will be enhanced. আমি আপনার কি করেছি? শুভমিতা বুঝতে পারছে ওর দেহ, ওর মন অবশ হয়ে আসছে। তবু মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে জ্ঞান না হারানোর। আপনারা কেন আমার পিছনে পড়ে আছেন? আমি জানি না আপনারা কে, কেন করছেন এসব। বাট প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ প্লিজ প্লিজ। আমি আপনাদের কি ক্ষতি করেছি? You have done something serious. And you have to pay for it, madam. লোকটি শুভমিতার গা থেকে ওর সমস্ত শীতের পোশাকগুলি খুলে দিয়েছে। মেয়েটি কিছু বলার আগেই ও মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওর ঘাড়ে মুখ দিতে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে এই অতি প্রাকৃত দানবটির বিরুদ্ধে লড়াই করে চলা শুভমিতা এবার জ্ঞান হারায়। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।